সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়গুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলো হ্যাঁ, আজকে আদাব আমরা যে স্যার। বিষয়গুলো পড়বো, মিউট করে দিচ্ছি একটু, নয়েজ আসতেছে। আশা করি সবাই ভালো আছেন। কোনো কিছু লিখলে কমেন্টে লিখলেই হবে, আমি কমেন্ট চেক করতেছি, কমেন্ট আমার সামনেই ওপেন করা আছে। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মানচিত্র পরিচিতি, এটা আমরা পড়ে ফেলছি। আজকে পড়বো বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম, প্রাচীন ও নতুন নাম, বিভিন্ন অঞ্চলের ভাষা, মুদ্রা, রাজধানী এবং আইনসভা, এই বিষয়গুলো। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের যে পরিচিতি, অঞ্চল পরিচিতি যেটা আছে, আজকে বলা আছে আমেরিকা মহাদেশ সম্পর্কে, আমেরিকা মহাদেশ সম্পর্কে বা আমাদের এই মহাদেশগুলো, ইউরোপ মহাদেশ সম্পর্কে এখানে বিশেষ কোনো তথ্য থাকলে সেটুকু বলবো। এছাড়া মূল যে তথ্যগুলো, সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইরফানুল হক, প্রথমেই আপনি বলেন। যারা চেয়ার টেবিলে নেই অনুগ্রহ করে একটু চেয়ার টেবিলে আসেন, এবং যারা খাতা কলম খুলেননি তারা অনুগ্রহ করে খাতা কলম নিয়ে নেন, যেহেতু একেবারে সালাম আজানের। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বলেন। জি স্যার, আপনার ক্লাস তো অনেকদিন পরে খেলাম। লাস্ট মনে হয় ক্লাস করছিলেন, অনেকদিন হচ্ছে। তো সর্বশেষ আপনার হয়তো আমাদের দেশের মধ্যে আপনি ক্লাস একটা নিয়েছিলেন স্যার। ওকে। তো আলহামদুলিল্লাহ স্যার, ওই ক্লাসটা স্যার অনেক ভালো লাগছে স্যার। কিন্তু স্যার তো আমি স্যার আপনার ওই যে, ফেসবুকের মধ্যে যেগুলো মাঝে মধ্যে লাইভ আসেন ক্লাস, কতগুলো বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে স্যার, আমি স্যার আপনার ওই ক্লাসগুলো দেখি স্যার। আচ্ছা, তো জি, আপনার ঠিক আছে। ক্লাসগুলো স্যার আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগে। তো জি, গত জি, জি, ক্লাস স্যার ধন্যবাদ। আপনি যেটা পড়াইছেন, আলহামদুলিল্লাহ স্যার ওই ক্লাসটাও ক্লিয়ার হয়ে গেছে স্যার। জি, আপনার কথা ঠিক হয়। আছে, ঠিক। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো চলেন আমরা শুরু করি। আজকে আমরা পড়বো ভৌগোলিক অঞ্চল পরিচিতি, যেটা আছে অঞ্চল পরিচিতি সম্পর্কে। তো অঞ্চল পরিচিতির মধ্যে এর আগে আমরা বোধহয় মানচিত্র পড়েছিলাম। বিশ্ব মানচিত্র সম্পর্কে পড়া হয়েছিল কি হয়নি, একটু কেউ কমেন্টে লেখেন। বিশ্ব মানচিত্র পরিচিতি, মানচিত্র নিয়ে আমরা কি বলেছিলাম নাকি বলিনি? ফারজানা আপু কমেন্টে লিখে দিলেই হবে, বিশ্ব মানচিত্র পরিচিতি কি হয়েছে না হয়নি। সাব্বির হোসেন ভাই কি যেন হাত নাড়িয়ে বলছেন, বলেন। যাদের ক্যামেরা চালু আছে প্রত্যেককে আমি দেখতে পারতেছি। আনমিউট করলে বললেই হবে, আনমিউট করে বলেন, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার হয়েছে এটা তো না? ওই মানচিত্র সম্বন্ধে হয় নাই স্যার, জাস্ট যে নদী নালা সম্বন্ধে একটু হয়েছিল স্যার। আরে নদী নালাই মানচিত্র, নদী নালাই মানচিত্র এবং বিভিন্ন অঞ্চল সম্পর্কে আমরা পড়েছিলাম। এই অঞ্চলগুলোর মধ্যে প্রথমে আছে আমাদের দক্ষিণ এশিয়া থেকে শুরু হয়, যেখানে বাংলাদেশ আছে, এই অঞ্চলটা দিয়ে আলোচনা শুরু হয়। দক্ষিণ এশিয়া যে অঞ্চলটা, এই অঞ্চলে আছে 8টি স্বাধীন দেশ। এখানে লেখেন হ্যাঁ, দক্ষিণ এশিয়া, এখানে 8টি দেশ আছে, বলেন। আমাদের লগ ইন করতে পারছি না আমাদের থেকে, ওয়েবসাইট থেকে। সার্ভিস একটু জান, বলতে পারবে কাকে ধরে নিয়ে আসে, কই পায় এই লোকজন, কারা এগুলা ঠিক করে আল্লাহ জানে। এগুলার জন্য আর মান সম্মান কিছু টিকলো না। যাই হোক, আপনারা পেয়ে যাবেন, কাজ চালাচ্ছে ওনারা, লগ ইন ঠিকভাবে হয় না, কি হয় না, ওকে, ওনারা পাবে এগুলা। তো আসেন, দক্ষিণ এশিয়া, এখানে 8টা স্বাধীন দেশ আছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমে আমাদের বাংলাদেশ। দক্ষিণ এশিয়া কাকে বলে, আমরা যে ওইদিন মানচিত্র এঁকেছিলাম ওইখানে দেখেন এশিয়ার একেবারে দক্ষিণ দিকে আমরা এরকম যে এশিয়া মহাদেশটা দেখিয়েছিলাম, আরব উপদ্বীপ, তার পাশে এই যে ভারতের শেষ মাথা, তার পাশে এই যে সিঙ্গাপুরের শেষ মাথা, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, সিঙ্গাপুরের শেষ মাথা, এর উপরে এখানে আহ কোরিয়ান উপদ্বীপ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই পাশটায় জাপান, এই পাশটা এখানে হলো তাইওয়ান, এই পাশটা এখানে আছে ফিলিপাইন, আর এইখানে এই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া, উপরে ব্রুনাই, নিচে পূর্ব তিমুর। আর এইদিকে এটার পাশে এইখানে আছে আমাদের ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া, আর তার পাশে আছে নিউজিল্যান্ড। আর এই যে এশিয়ার দক্ষিণ দিকের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় দক্ষিণ এশিয়া। আর এইখান থেকে একটু নিচে সরে আসলে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। এই অঞ্চলটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। এটা হলো দক্ষিণ এশিয়া, আর এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। আর এই পাশটাকে বলা হয় দূরপ্রাচ্য। আর এইখানের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় মধ্যপ্রাচ্য, আফ্রিকা মহাদেশ। এখানটা এটা আছে আফ্রিকা মহাদেশ, এটা হলো আফ্রিকা। তো আফ্রিকা আর এশিয়ার মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় মধ্যপ্রাচ্য।
আফ্রিকা এবং এশিয়ার যে মাঝখানের জায়গাটা, এটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। কেন বলা হয়? এটা ধরেন পুরো পৃথিবী, এই পৃথিবীর হাতের ডান পাশের অংশটাকে বলা হয় পূর্ব দিক। এই পূর্বের একটা ভালো বাংলা বা সমার্থক শব্দ হলো প্রাচ্য। এই জন্য পূর্ব পাশের যে অঞ্চলগুলো তাদেরকে বলা হয় প্রাচ্য। আর এই প্রাচ্যের শুরুটা হয় আফ্রিকার মাথা থেকে, একেবারে আফ্রিকার যে শেষ মাথা, এই অঞ্চল থেকে প্রাচ্যের শুরুটা। তো এইটার মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় মধ্যপ্রাচ্য, আর দূরের যে অংশটা, একেবারে শেষ মাথার যে অংশটা, এটাকে বলা হয় দূরপ্রাচ্য। এরপরে রাজনৈতিকভাবে ইউরোপের মধ্যে রাশিয়াকে অন্তর্ভুক্ত ধরা হলেও ভৌগোলিকভাবে রাশিয়াকে আমাদের অঞ্চলের দেশ হিসেবে ধরা হয়। এই তো রাজনৈতিকভাবে এতখানি জায়গা নিয়ে হলো আমাদের এই রাশিয়া। রাশিয়াকে রাজনৈতিকভাবে ধরা হয় ইউরোপের দেশ, কিন্তু ভৌগোলিকভাবে রাশিয়াকে আমাদের এশিয়ার অংশ হিসেবে এশিয়ার ধরা দেশ, হয়। স্যার। আর এই কারণে পুরো অঞ্চলটাকে একত্রে এশিয়া হিসেবে বলা হয়। আর বললে তার যে মাঝখানের জায়গাটা আসে, এই জায়গাটাকে বলা হয় মধ্য এশিয়া। এইখানে আছে মধ্য এশিয়ার 5 দেশ: কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এই 5টা দেশকে একত্রে বলা হয় মধ্য এশিয়ার দেশ। আর এইখানে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ বলার পরে তারপরে এই হাতের বাম দিকে সরে গেলে এই অঞ্চলটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। আর এইখানে এই যে সিংহের মতো একটা অঞ্চল আছে, গরুর সিংহের মতো এরকম একটা অঞ্চল আছে, এই অঞ্চলে যে কয়েকটা দেশ আছে এদেরকে একত্রে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। এখানে যে কয়টা দেশ আছে, 4টা দেশ আছে: সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। এদেরকে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। আর উপরের দিকে গেলে এখানে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল নামে একটা অঞ্চল আছে এরকম। এই অঞ্চলটা হলো একই ধরনের ভাষা ও সংস্কৃতি থাকার কারণে এখানের দেশগুলোকে নর্ডিক রাষ্ট্রসমূহ বা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রসমূহ বলে। তারপরে এইখানটায় এশিয়ার মাঝামাঝি জায়গাটায় আরেকটা অঞ্চল আছে যাকে বলা হয় ককেশাস অঞ্চল। এখানে আছে জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া এবং এই রাশিয়ার কিছু অংশ। এই অংশ নিয়ে 4টা দেশের অংশ নিয়ে ককেশাস পর্বতমালা এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী যে 4টা দেশ, এদেরকে বলা হয় ককেশাস অঞ্চল। আর এইদিকে এটা হলো ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ উপরের অংশ, এটাকে ত্রিভুজাকৃতির যদি আমরা ভাগ করি এরকম, ত্রিভুজাকৃতির উপরের প্রথম অংশটার নাম হয় মাইক্রোনেশিয়া, নিচের অংশটার নাম হয় পলিনেশিয়া, আর এই অংশটার নাম হলো মেলোনেশিয়া। এই 3টা ভাগে ওশেনিয়া অঞ্চলকে ভাগ করা হয়েছে। ওশেনিয়া অঞ্চলকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখন আসেন একটা একটা করে লিখি। এর মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চল আমাদের দক্ষিণ দিকে শেষ মাথায় এশিয়ার, অর্থাৎ দক্ষিণে শেষ মাথায় অঞ্চলটা। এখান থেকে আরেকটু নিচে নামলে এটা পূর্ব দিকে সরে যায়। জায়গাটা এটাও দক্ষিণে, কিন্তু এটা পূর্ব দিকে সরে, তাই এটার নাম দক্ষিণ পূর্ব এশিয়া। তো দক্ষিণ এশিয়ার দেশ হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। পাকিস্তান, আফগানিস্তান এবং নেপাল, ভুটান, মালদ্বীপ। পাকিস্তান, আফগানিস্তান এবং নেপাল, ভুটান, মালদ্বীপ। পাকিস্তান, আফগানিস্তান, আরেকটা হলো নেপাল, ভুটান এবং মালদ্বীপ। নেপাল, ভুটান, আরেকটা হলো মালদ্বীপ। এই 8টা দেশকে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ। এবং এই 8টা দেশের একটা গুরুত্বপূর্ণ সংগঠন হলো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে এবং এটার উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান। তাই এটা আলোচনা বিভিন্ন চাকরির পরীক্ষায় এখন বেশি গুরুত্ব পাবে। তাই এটার আলোচনা এখন বেশি গুরুত্ব পাবে। লিখছেন? তো এখন আসেন এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ায় 11টি দেশ আছে। দক্ষিণ পূর্ব এশিয়া, এইখানে দেশ আছে 11টি স্বাধীন দেশ। 11টি স্বাধীন দেশ আছে এবং এই 11টি স্বাধীন দেশের মধ্যে প্রথম দেশটাই হলো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, অর্থাৎ মায়ানমার। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। তারপরে মায়ানমারের পরের দেশ আছে থাইল্যান্ড। মায়ানমারের পার্শ্ববর্তী দেশ হলো থাইল্যান্ড। থাইল্যান্ডের পার্শ্ববর্তী দেশ হলো লাওস। লাওসের পার্শ্ববর্তী দেশ হলো কম্বোডিয়া। কম্বোডিয়ার পার্শ্ববর্তী দেশ হলো ভিয়েতনাম।
থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এবং এই থাইল্যান্ডের নিচের দিকে যে রাষ্ট্রটা আছে ওর নাম হলো মালয়েশিয়া। থাইল্যান্ডের নিচের দিকে আছে মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার নিচের দিকে যে রাষ্ট্রটা তার নাম হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর হলো একটা নগর রাষ্ট্র, অর্থাৎ যেটা রাষ্ট্র সেটাই নগর, যেটা রাষ্ট্র সেটাই নগর। লিখছেন, এটাকে বলা হয় নগর রাষ্ট্র। আর এছাড়া সিঙ্গাপুর ছাড়া এখানে আর দেশ আছে ফিলিপাইন, সাগরের মধ্যে যে ছোট্ট করে একটা দ্বীপ আঁকছিলাম ফিলিপাইন। ফিলিপাইন ছাড়া এখানে দ্বীপ আছে ব্রুনাই। ব্রুনাই ছাড়া এখানে দ্বীপ আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। এছাড়া এখানে দেশ আছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর, এটা হলো এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। এই পূর্ব তিমুর 2002 সালে স্বাধীনতা লাভ করেছিল। পূর্ব তিমুর 2002 সালে স্বাধীনতা লাভ করেছিল। এটা হলো এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, এবং এদের যে সংগঠন তার নাম হলো আসিয়ান। এদের সংগঠনের নাম হলো আসিয়ান, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জাতিগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটা প্রতিষ্ঠিত হয় 1967 সালে। সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডু, নেপাল। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। আসিয়ানের সদস্য রাষ্ট্র এই যারা আছে এখানে সবাই। জাকার্তা, ইন্দোনেশিয়া, এটা হলো আসিয়ানের সদর দপ্তর। জাকার্তা, ইন্দোনেশিয়া, এটা হলো আসিয়ানের সদর দপ্তর। লিখছেন। এই গেল দুইটা অঞ্চল সম্পর্কে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অঞ্চল যেটার নাম হলো মধ্য এশিয়া অঞ্চল। তারপরে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল নাম হলো মধ্য এশিয়া অঞ্চল। এবং মধ্য এশিয়া যে অঞ্চলটা আছে, মধ্য এশিয়া অঞ্চলে স্বাধীন দেশ আছে কাজাকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তাজিকিস্তান। এরপরে স্বাধীন দেশ আছে তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। আহ, এবং উজবেকিস্তান। দেখছেন, এই দেশগুলো এদেরকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। এই দেশগুলোর রাজধানী একবারই লিখে নেন, এখানে সব কয়টা দেশের রাজধানী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সব কয়টা দেশের রাজধানী গুরুত্বপূর্ণ। কাজাকিস্তানের রাজধানী হলো আস্তানা, কিরগিজস্তানের রাজধানী হলো বিশবেক, তাজিকিস্তানের রাজধানী দুশানবে, তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ, এবং উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। এই পাঁচটা দেশের রাজধানী বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার 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 এসেছে। এই পাঁচটা দেশের রাজধানী বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। দেখছেন। ওকে, তা এটা গেল মধ্য এশিয়ার দেশগুলোর ঘটনা। মধ্য এশিয়ার দেশগুলোর পরে আমাদের খুবই উল্লেখযোগ্য বা আলোচিত আরেকটা অঞ্চল হলো দূরপ্রাচ্য অঞ্চল। এই দূরপ্রাচ্য অঞ্চলে স্বাধীন দেশের সংখ্যা, দূরপ্রাচ্য যেটা আছে দূরপ্রাচ্যের স্বাধীন দেশের সংখ্যা, একটু আস্তে বলেন, বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওকে, জাস্ট এ মিনিট, আমাকে একটু টাইম দেন। দূরপ্রাচ্যে এখানে মোট আছে 6টি দেশ, যার মধ্যে স্বাধীন দেশ আছে 5টি।
দূরপ্রাচ্যে আছে 6টি দেশ, যার মধ্যে স্বাধীন দেশ আছে 5টি। স্বাধীন 5টা দেশ কারা কারা? স্বাধীন দেশগুলো হলো জাপান, কোরিয়া, কোরিয়া হলো 2টা কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এরপরে আছে মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান। এরপর আছে মঙ্গোলিয়া, এরপর আছে চীন, এরপর আছে তাইওয়ান। এই তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র না, তাইওয়ান হলো চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র না, এরা হলো চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। এই কয়টা দেশেরও রাজধানী একবারে পড়ে নিতে হবে, এই রাজধানীগুলো গুরুত্বপূর্ণ। আর উপরের যে 2টা অঞ্চল লিখেছি আমরা, একটা দূরপ্রাচ্য, মানে একটা লিখছি আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ওই 2টা অঞ্চলের মধ্যে যাদের যাদের রাজধানী লাগবে এটা আমরা একটু পরে লিখে দিচ্ছি। জাপানের রাজধানীর নাম লেখেন টোকিও, উত্তর কোরিয়ার রাজধানীর নাম পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিউল, মঙ্গোলিয়ার রাজধানীর নাম হলো উলান বাটোর, মঙ্গোলিয়ার রাজধানী হলো উলান বাটোর, চীনের রাজধানী বেইজিং, চীনের রাজধানী হলো বেইজিং, তাইওয়ানের রাজধানী হলো তাইপে। এখানে বিশেষ অঞ্চল হলো তাইওয়ান। তাইওয়ান কোনো স্বাধীন দেশ না, এরা হলো চীনের স্বায়ত্তশাসিত একটা অঞ্চল। তাইওয়ান কোনো স্বাধীন দেশ না, এরা হলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। স্যার, টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে? এ যাবৎ 3বার সংযোগ বিচ্ছিন্ন হলো। আইনুল হক, আইনুল হক, আসলে আমাদের এইখানে বা আমার এই পাশ থেকে কোনো সমস্যা নেই, টেকনিক্যালি আপনার ওই পাশে কোনো ঝামেলা হতে পারে। বাকি আমার সাথে যারা যুক্ত আছেন, যদি সমস্যা হতো তাহলে এখানে যারা আছেন একেবারে প্রত্যেকেরই হতো। এখানে যারা যুক্ত আছেন যদি সমস্যা হতো তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই হতো, যেহেতু বাকি অন্য কেউ কোনো করে নাই, তাহলে আপনার ওইখানে নেটওয়ার্ক কানেকশনটা একটু দেখে নেন। রিনা আপু মেলা সুন্দর করে সাজছেন। তো তারপরে যেটা লিখবেন সেটা হলো আপনার কি বলে এটাকে, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, যেটা এটার সম্পর্কে বিশেষ করে লিখবেন যে এটা কোনো স্বাধীন দেশ না, এটা হলো চীনের স্বায়ত্তশাসিত একটা অঞ্চল। তাইওয়ান একটা দেশ না, এটা হলো চীনের স্বায়ত্তশাসিত একটা অঞ্চল, মানে চীনের অধীনে আছে। রাজধানীর নাম হলো জাপানের টোকিও, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়ার সিউল, মঙ্গোলিয়ার রাজধানী হলো উলান বাটোর এবং চীনের রাজধানী বেইজিং, আর তাইওয়ানের রাজধানী হলো তাইপে। তাইওয়ানের রাজধানী হলো তাইপে। বুঝছেন? ওকে, তো এখন আসেন এরপরের যে অঞ্চলটা নিয়ে আমরা কথা বলবো, পরের যে অঞ্চলটা নিয়ে আমরা কথা বলবো সেই অঞ্চলটার নাম হলো হর্ন অফ আফ্রিকা। এই দেশগুলোর রাজধানীর নাম দরকার নেই, এগুলো কখনো পরীক্ষায় আসে না। হর্ন অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার শিং। আফ্রিকার শিং যে দেশগুলো আছে, এখানে 4টা দেশ আছে। আফ্রিকার শিং এখানে আছে 4টা দেশ। এই 4টা দেশের মধ্যে প্রথমে আছে 1 নাম্বার যে দেশটা সোমালিয়া, 2 নম্বরে আছে ইথিওপিয়া, ইথিওপিয়া, 3 নম্বরে আছে ইরিত্রিয়া, 4 নম্বরে আছে জিবুতি। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, 4 নম্বরে আছে জিবুতি। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি। লিখছেন? এটা গেল হর্ন অফ আফ্রিকার অঞ্চলগুলো। হর্ন অফ আফ্রিকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো আছে তার মধ্যে আছে মধ্যপ্রাচ্য অঞ্চল। মধ্যপ্রাচ্য বলতে আমরা খালি সৌদি আরবকে বুঝি, আসলে মধ্যপ্রাচ্য মানে শুধু সৌদি আরব না, মধ্যপ্রাচ্য মানে এইখানে
স্যার আপনার স্ক্রিন জুম হয়ে আছে। আরে ঘোড়ার ডিম, আমার স্ক্রিন জুম হয় নাই। আপনার যে স্ক্রিন আছে মোবাইলে, ওইখানে দুইবার টাচ দেন, তাহলে স্ক্রিন জুম আউট হয়ে যাবে। আপনার ওইখানে জুম ইন হয়ে গেছে অটো, আমার এখানে জুম আউট ইন কিছুই হয় নাই। এগুলো কি স্বাধীন দেশ? এই লাল দাগগুলো কারা দেয়? যারা স্বাধীনতাকামী লোকজন আছে তারা লাল দাগ, নীল দাগ, হলুদ দাগ কত কিছু দিবে, আমরা কি করবো? জাস্ট কিডিং। যারা দিছেন আমি মুছে দিচ্ছি, আর দিয়েন না। ওকে, নামাজের বিরতি নেওয়া দরকার। আমরা কি নামাজের বিরতি এখনই নিব নাকি আর একটু পরে নিলে ভালো হয়? একবারে বিরতি নিয়ে এসে আবার শুরু করব নাকি? নামাজের টাইম হয়ে গেছে আমাদের এখানে, আপনাদের ওখানেও বোধহয় হয়ে গেছে। এখনই বিরতি নিলে ভালো হয়, এবং বিরতিটা আমরা এখন বাজে হলো 26, 5টা 26, 5টা 26 থেকে 15 মিনিট, মানে হলো 5টা 25 আর 15 40, 5টা 40 আসেন। ওকে, নামাজের বিরতির পরে আমরা ফিরছি। চলে যান, চলে যান, যারা দ্রুত চলে যাবেন নামাজের বিরতিতে চলে যান। 5টা 40-এ ফিরছি। আসছেন সবাই? ওকে, চলেন আমরা শুরু করি। নামাজের পরে যেখানে আমরা ছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। অর্থাৎ আমরা শুরু করেছিলাম বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর ভৌগোলিক পরিচিতি। এবার আসুন মধ্যপ্রাচ্য অঞ্চল। মধ্যপ্রাচ্য অঞ্চলে মোট স্বাধীন দেশ আছে এখানে 14টি। এটা সূত্রপাত হয় ইরান থেকে। ইরান, ইরাক, সিরিয়া, লেবানন এবং তুরস্ক। আর এর বাইরে এই পাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে আছে 1 নম্বরে ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক। লিখছেন? তারপরে যে দেশগুলো আছে তার মধ্যে আছে আমাদের ইরাকের নিচে প্রথম যে দেশটা শুরু হয়েছে সেটার নাম হলো কুয়েত। তারপরে আছে বাহরাইন, তারপরে আছে কাতার, তারপরে আছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত। তার নিচের দেশ আছে ওমান, তার নিচের দেশ আছে ইয়েমেন। আর এছাড়াও এখানে স্বতন্ত্র দেশ আছে সৌদি আরব। এছাড়াও এখানে স্বতন্ত্র দেশ আছে সৌদি আরব। তারপরের যে দেশটা আছে সৌদি ছাড়া এখানে, সেটার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিন কোনো এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি পায় নাই। ফিলিস্তিন, ইসরায়েল, আর একটা হলো জর্ডান। তো এখানে দেখেন আপনার টোটাল দেশ আছে গিয়ে 15টা। 15টার মধ্যে একটা দেশ ফিলিস্তিন, যাকে এখনো স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর সকল দেশ স্বীকৃতি দেয় নাই। এই জন্য ফিলিস্তিনকে এখনো একটা অঞ্চল হিসেবে ধরা হয়। যদিও 1988 সালে ফিলিস্তিন তার স্বাধীনতার ঘোষণা দেয় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে ফিলিস্তিন তার স্বাধীনতার ঘোষণা দেয়। ওকে, লেখা শেষ হলে ক্লিয়ার হলে বলেন। এটা হলো একটা অঞ্চল মধ্যপ্রাচ্য। পরীক্ষায় এখান থেকে প্রশ্নটা আসবে কিভাবে, এটা বোঝার জিনিস। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ, অথবা প্রশ্ন আসবে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়, অথবা প্রশ্ন আসলো ফিলিস্তিন পৃথিবীর কোন অঞ্চলে অবস্থিত। মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, এইভাবে এই প্রশ্নগুলো আসে পরীক্ষায়।
তাই এই অংশগুলো ভালোভাবে আপনি যদি নামগুলো মনে থাকে তাহলে আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, স্যার কাজাকিস্তানের রাজধানী বর্তমান বইয়ে নূর সুলতান পড়েছি, আমরা কোনটা দিব? নো টেনশন, আপনারা আস্তানাই দিবেন। নূর সুলতান ওরা রাজধানী বানাইছিল, তার আগে ওদের রাজধানী ছিল আস্তানায়, তারপরে আবারও ওরা রাজধানী পরিবর্তন করে নূর সুলতানে গেছে, সেইখান থেকে আবারও ওরা রাজধানী আস্তানায় ফেরত আনছে। অর্থাৎ এটা 2019 থেকে 2024 পর্যন্ত ওরা মোট 3বার রাজধানী পরিবর্তন করছে। তার মধ্যে একবার হলো ওরা এইখান থেকে ওদের যে প্রথম রাজধানী আস্তানা, ওইখান থেকে গেছে নূর সুলতান, পরে নূর সুলতান থেকে আবারও আসছে আস্তানায়, এখন ওদের রাজধানী আস্তানাই। ওদের রাজধানীগুলো কিন্তু মনে রাখার একেবারে সহজ একটা টেকনিক আছে। এই যে মধ্য এশিয়ার 5টা দেশ দেখেন, আমি কিভাবে সহজে মনে রাখি, একটার কথা বলি তাহলে বাকিগুলোর কথা আপনারা এমনিতেই বুঝতে পারবেন। আমি যেভাবে অতি সহজে এদের রাজধানীগুলোর নাম মনে রাখি, সবাই মন খারাপ আপনার? মন খারাপ তো না? আমি যেভাবে অতি সহজে এদের রাজধানীগুলোর নাম মনে রাখি সেটা একটু বলি। দেখেন, আগের দিনে মুসলিম বিশ্বে ছিল কাজীরা। কাজী শব্দের অর্থ হলো বিচারক। এখন মানে কাজী মানে আমরা বুঝি যে বিয়ে পড়ায় সে কাজী। এই কাজী না, এই কাজী মানে হলো বিচারক, আগের দিনে বলা হতো। এবং কাজীদের একটা আস্তানা থাকতো অনেক বড় সড়ো, যেখানে তারা বসতো, তাদের সাথে লোক লস্কর পাইক পেয়াদা এরা থাকতো। দ্বিতীয়, কিরগিজস্তানের এই কির শব্দটাকে আমি ধরি কুরি। কির বা কুরি একই শব্দ হিসেবে মনে করি। তা কুরি মানে কি? 20, অর্থাৎ কিরগিজস্তানের রাজধানী বিশবেক। নেক্সট যদি তাকায় দেখেন এখানে তাজিকিস্তান। তাজিকিস্তানের এই তাজি শব্দটাকে যদি আপনি তাজা ধরেন, অর্থাৎ তাজা খাবার দাবার না খেলে পেটের মধ্যে দূষণ হবে। দূষণ হবে আর দূষণ হবে একই কথাই হয় আর কি, বুঝছেন? দূষণ হবে আর দূষণ হবে ধরেন এক কথাই। তো কি না হলে? তাজা খাবার না খেলে, অর্থাৎ তাজিকিস্তান, তাজা তাজি। তো তাজিকিস্তান রাজধানী হলো দূষণ হবে বা দূষণ হবে আর কি। আর তাজিকিস্তান যেটা, এটা রাজধানী দুশানবে। তারপরে আসেন তুর্কমেনিস্তান। এই তুর্ক বা তুরস্ক যে দেশটা আছে, এই তুরস্কে ছিল মুসলমানদের খেলাফত। এইখানেই সর্বশেষ 1923 সালে কামাল আতাতুর্ক এসে মুসলিম খেলাফত ভেঙে দেয়। তো এই যে মুসলিম খেলাফতের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এটা ছিল তুর্কি লোকজন। এইখানে দেখেন আশা আকাঙ্ক্ষার প্রথম শব্দটা আশ, এটা আছে। আশ বা আশা, এই আশার প্রতীক কারা? আশার প্রতীক হলো তুর্কিরা। তুর্কমেনিস্তান বা তুর্কি এরা হলো আশার প্রতীক, অর্থাৎ তুর্কমেনিস্তান মানে আশাবাদ। নেক্সট আসেন উজবেকিস্তান। উজবুক কাদের বলি আমরা? উজবুক হলো তুর্কি শব্দ। চাকর, চাকু, উজবুক এগুলা হলো সব তুর্কি শব্দ, পড়ছেন না? তো আমরা উজবুক বলি কাদের? উজবুক মানে হলো যাদের কোনো কাজ কাম নাই, ঘুরে বেড়ায়, তাস খেলায়, বিড়ি খায়, এই লোকজন। তো এই উজবেকিস্তানের রাজধানী এই তাসখন্দ। এখন দেখেন একেবারে ইজিলি মনে থাকবে আপনার এই রাজধানী। একবার ওইটার স্যার দিকে একটু খাতা ইন্টারাপ্ট করি। জি শিওর। স্যার আমাদের যে শীট, এই শীট অনুযায়ী তো আসলে আমরা কোনো তল কিনারা খুঁজে পাচ্ছি না। আপনার আগের ক্লাসটাও খুবই সুন্দর হয়েছে, কিন্তু স্যার হম হম। আমি শীটে যে তথ্যগুলো আছে এগুলো কি সবগুলাই আমাকে পড়তে হবে, নাকি হ্যাঁ, আপনি সব যেগুলো পড়াচ্ছেন শীটের সেগুলো গুলা, পড়লেই হবে? শীটের গুলো অবশ্যই পড়বেন। আমি যেগুলো পড়াচ্ছি এটা হলো বেসিক, একেবারে ওভারঅল একটা আলোচনা করে দিয়েছি। আর লেকচার শিটে যেগুলো আছে এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য, এবং আমারটার পরে ওইটা পড়লে আপনার কাছে অনেক ইজি লাগবে এবং তথ্যগুলো মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। এবং পুরো বিষয়টার যে ক্লারিফিকেশন আপনার দরকার, আশা করি ওইটুকু আপনার কাছে অতি সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার, আর একটু সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে ক্লাসগুলো করতেছি সেখানে হ্যাঁ দেখা যায় হ্যাঁ। শীটের কিছু গুরুত্বপূর্ণ টপিক স্যারেরা দাগাই দিচ্ছে। তো সেক্ষেত্রে একটু সহজ হচ্ছে আমাদের যে এখানে একটু কঠিন হচ্ছে। গুরুত্বপূর্ণ টপিকস বলতে কি, আসলে এইখানে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী বলেন বা বাংলাদেশ বিষয়াবলী বলেন, এইখানে সিলেবাসটা একটু বড়। একটা জিনিস, এইখানে প্রশ্নের বিগত প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের। ধরেন এবার এই দেশ নিয়ে প্রশ্ন আসছে, আরেকবার পরের দেশ নিয়ে প্রশ্ন আসছে, আবার আরেকবার প্রশ্ন করতেছে সেই আফ্রিকার কোন দেশ নিয়ে। যার কারণে এইখানের সিকোয়েন্সটা বেসিক, আপনাদের মাত্র 4টা লেকচার আছে আন্তর্জাতিকে। বেসিক যতটুকু আছে সবটুকু পড়তে পারলে খুবই ভালো হয়। আর তারপরেও যদি আপনারা সাজেশন চান সেটা শেষের দিকে আমি বলবো, আপাতত পুরোটা একবার পড়েন, পুরোটা জানা থাকা ভালো, জানা থাকলে অবশ্যই উত্তর করা সহজ হবে। ওকে বুঝতে স্যার, পারছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর আমি ওরকম ভাবে পড়াই দিতে পারতাম যে লেকচার শিটে যা আছে এটা ধরে পড়াই দিলাম। তো ধরে পড়াই দিলে কি হবে, ওইটার বিস্তারিত বিষয়গুলো বোঝাটা আপনাদের জন্য একটু মুশকিল হবে। আর এইভাবে পড়লে
মনে হয় আপনারা জিনিসগুলো একটু ক্লিয়ারলি বুঝতে সহজ হয়। জি আপনাদের স্যার। আপনাদের কি মানে মতামত? না স্যার, আমাদের আন্তর্জাতিক বিষয়গুলো তো এভাবে ধরে ধরে পড়ালে, মানচিত্র আকারে পড়ালে খুবই ভালো হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের আর যদি বড় বোর্ডে পড়াতেন এটা আরো ভালো হইতো, বুঝতে একটু বড় সুবিধা বড় বোর্ডে বলতে কি আমি তো বাসায় ক্লাসরুমে আর থাকি। কি। বড় বোর্ডে বলতে আমি তো বাসায় থাকি, আর একটা জিনিস হলো আমার ওই স্যার, ফ্যামিলির সাথে থাকার জন্যই মূলত এইদিকে আসা। ওনাদের জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো দিতে পারতেছি না এটার না জন্য। স্যার, আমাদের মানে ভালো লাগতেছে আপনার ক্লাস, বুঝতে কোনো সমস্যা আছে না। তবে যদি ক্লাসরুমে করাতেন তাহলে আরো ভালো হতো আর কি, এটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা যা পড়তেছিলাম সেখানেই যাচ্ছি। এখন আসেন আমরা যেখানে ছিলাম, আমি এই যে লেকচার শিটের কথা যদি বলি, লেকচার শিটে দেখেন এই যে মহাদেশ ভিত্তিক, আপনারা দেখতে পারতেছেন লেকচার শিটটা আমি ওপেন করছি কিন্তু, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? লেকচার শিট জি। যদি আপনি যেটা বলতেছেন লেকচার শিটে যেভাবে আছে, যদি ওইভাবে আমি ধরে ধরে একটা একটা করে অংশের আলোচনা করি, জাস্ট এমনি এই যে লেকচার শিটটা দেখেন, এইখানে যদি আমি ধরে আলোচনা করি মহাদেশ ও অঞ্চল পরিচিতি, এইখানে এরকমই অঞ্চলগুলোর নাম লেখা আছে এবং এর সাথে যে তথ্যগুলো প্রয়োজন এরকম অনেক তথ্য এখানে আছে। তো অনেক তথ্যের মধ্যে ধরেন এইখানে কিছু তথ্য আছে যা আপনি শুধু পড়ে রাখবেন, কোনো কিছু মনে রাখার দরকার নাই। যেমন উত্তর আমেরিকা মহাদেশটি অবস্থিত কোথায়, এটা কি আপনাদের আর পড়ার দরকার আছে? মানচিত্র আমরা যেভাবে এঁকে দেখাইছি, না স্যার, মানচিত্র আঁকালে এটা পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধ, এটা তো আমরা এমনিতেই বুঝতে পারি যে হাতের উপরের দিক হলো উত্তর এবং বাম দিকে হলো পশ্চিম দিক, অর্থাৎ উত্তর ও পশ্চিম গোলার্ধে এইখানে অবস্থান হলো আমেরিকা মহাদেশের। উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে কত? বিশ্বের তৃতীয় মহাদেশ উত্তর আমেরিকা। এগুলো কখনো পরীক্ষায় আসে নাই। হ্যাঁ, আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটা? উত্তর আমেরিকার বৃহত্তম দেশ হলো যুক্তরাষ্ট্র, জনসংখ্যায় এবং আয়তনে হলো কানাডা। এই লাইনগুলো একবার পড়লেই আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাই এখানে আসলে ওরকম স্পেসিফিক বলে দেওয়ার কিছু নাই। সমাসের মধ্যে, কারকের মধ্যে অথবা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে যেরকম বলে দেওয়ার জায়গা থাকে, এটার ক্ষেত্রে বলে দেওয়ার জায়গা কম। এবং এইখানে আবার যেই বিষয়গুলো একেবারেই লাগবে না এরকম বিষয়গুলো আমি স্কিপ করে যাচ্ছি। যেমন ধরেন অঞ্চল পরিচিতির যে জায়গাটা আছে, অঞ্চল পরিচিতির জায়গা আছে এখানে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকায় 3টা স্বাধীন দেশ আছে, কানাডা, ইউএসএ এবং মেক্সিকো। এরপরে বাকি সব মধ্য আমেরিকা। এরপরে আছে ক্যারিবিয়ান অঞ্চল। এই ক্যারিবিয়ান অঞ্চল এগুলো নিয়ে পরীক্ষায় কখনোই প্রশ্ন আসে নাই। পরীক্ষায় যেই অঞ্চলগুলো নিয়ে প্রশ্ন আসে, আপনারা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে কোন অঞ্চলগুলো নিয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। আবার ধরেন এইখানে কিছু টপিক আছে, এই যে সাম্প্রতিক বোমা, এগুলো কখনোই পরীক্ষা আসার মতো টপিক না, আপনাদের জন্য তো আরো না। বিদ্যুৎ চলে গেছে ঠুস করে, কোনো কথা নাই বার্তা নাই, বিদ্যুৎ চলে গেছে। ওকে, আসেন তারপরে আমরা যে কথাগুলো বলছিলাম, এইখানে দেখেন এই অঞ্চলগুলোর মধ্যে কিছু জিনিস আছে যা আমরা এমনিতেই চুক্তির মধ্যে পড়ে ফেলবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে যা আছে এগুলো জাস্ট আপনারা এক সম্পর্কে বলে দিচ্ছি, এটা হলো আপনার ফাউন্ডেশনাল জিনিসপত্র। অর্থাৎ এই অঞ্চলে কারা আছে, এরপরে যে জিনিসগুলো একেবারেই লাগবে না ওই জিনিসগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরেও যদি আপনারা চান আমি ওইটাও বলে দিব। আসেন আগে অঞ্চল পরিস্থিতিটা সম্পর্কে একটু ক্লিয়ারলি বলে নিই, তারপরে আবার ওইখানে ফেরত আসছি লেকচার শিট সংক্রান্ত স্যার, কথায়। ক্লাস শেষে মানে ক্লাসের 5 মিনিট যদি আমাদেরকে একটু জাস্ট ইয়ে করে দেন যে কোন জিনিসগুলো লাগবে না বা কম ওকে গুরুত্বপূর্ণ, ওকে ওকে, তাহলে স্যার ভালো হবে আর এটা কি এটা আমাদের ভালো জন্য। আইডিয়া। হ্যাঁ, ঠিক আছে, এটা বেশ আমাদের আমি ভালো তো একটা আইডিয়া। নন প্রফেশনাল প্রত্যেকেই, আর খুব ভালো হলে তো আমরা বিসিএস এর প্রস্তুতি নিতাম। সেক্ষেত্রে আমরা স্কিপ করে যাওয়াটাই পটু আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কোনো এটা ই নেই। আমি আমরা অবশ্যই কোন কোন শেষে টপিকস গুলো স্কিপ তাহলে করে এই যাইতে পারবো এটা একটু বিষয়ে জানতে গেলে কথা আমরা খুব বলবো। সংক্ষেপে আমরা ধরে নিতে পারবো। ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এই বিষয়েও আমি কথা বলার চেষ্টা করব। তারপরে আসেন আমরা যে অঞ্চলগুলো সম্পর্কে পড়েছি তার মধ্যে মধ্য এশীয় অঞ্চল সম্পর্কে পড়লাম, আর সর্বশেষ পড়লাম মধ্যপ্রাচ্য সম্পর্কে। তারপরে আরেকটা অঞ্চল সম্পর্কে, মধ্যপ্রাচ্যের পরে আরেকটা অঞ্চল সম্পর্কে, সেটার নাম হলো ককেশাস অঞ্চল।
ককেশাস অঞ্চল, এটা সম্পর্কে লিখবেন। ককেশাস অঞ্চলে এখানে কৃষ্ণ সাগর ও ককেশাস পর্বতমালার তীরের 4টা দেশ আছে। এখানে মোট 4টি দেশ আছে, কৃষ্ণ সাগর এবং ককেশাস পর্বতমালার তীরবর্তী 4টা দেশ। 1 নম্বর দেশের নাম হলো জর্জিয়া, 2 নম্বর দেশের নাম হলো আর্মেনিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং আরেকটা হলো তুরস্ক। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং তুরস্ক। এর মধ্যে এই জর্জিয়া কিন্তু আবার আমাদের এশিয়ার দেশ। জর্জিয়া, আজারবাইজান এরা হলো আমাদের এশিয়ার দেশ, আর্মেনিয়া হলো ইউরোপের দেশ। কিন্তু ককেশাস অঞ্চল মানে ককেশাস কৃষ্ণ সাগরের তীরবর্তী 4টা দেশ, এদেরকে একত্রে বলা হয় ককেশাস অঞ্চল। লিখছেন? নেক্সট আসেন, ককেশাসের পরে আরেকটা অঞ্চলের নাম হলো এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। আর এই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটা আছে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সম্পর্কে লিখবেন যে এই অঞ্চলে স্বাধীন দেশ আছে মোট 5টি। 5টা স্বাধীন দেশের মধ্যে ফিরে আসুন, বা এইখানে প্রথম দেশ হলো নরওয়ে, তারপরের দেশ হলো সুইডেন মানচিত্র অনুযায়ী, তারপরের দেশ নরওয়ে, সুইডেন, তারপরে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, তারপরের দেশ হলো ডেনমার্ক, তারপরের দেশ হলো আইসল্যান্ড। আপনি ওই আগেরটা যেভাবে মধ্য এশিয়ার দেশগুলোর সম্পর্কে বললাম ওইভাবেও আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন, অথবা দেখেন এইভাবেও মনে রাখতে পারেন। এগুলোর যে অদ্যাক্ষর বা প্রথম অক্ষরগুলো সেটা যদি আমরা নেই তাহলে এরকম একটা এই দাঁড়ায়, ফি ডে আ শুন, এরকম একটা ছন্দ দাঁড়ায়, ফিডে আসুন। ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। ফিডে আসুন, দেখেন এরকম দাঁড়ায়। তো আপনি আদ্যক্ষরগুলো নিয়েও নিয়ে মনে রাখতে পারেন যদি আপনার মনে রাখায় সমস্যা হয়, অথবা আপনি ওইভাবে মনে রাখতে পারেন যে কোনো একটা টেকনিক করে, যে অঞ্চলগুলো নিয়ে আপনার সমস্যা। এখানের যে দেশগুলো আছে এদের সম্পর্কে লিখবেন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড। এরপরে এখানে এই দেশগুলোর রাজধানী সম্পর্কে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। কয়টা রাজধানী মনে আছে? কোনো একটাও রাজধানী মনে আছে? বিদ্যুৎটা চলে যায় একেবারে, এটা মুশকিলে ফেলে দেয় একটু পর পর। দেখছেন, নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। নরওয়ের রাজধানী হলো অসলো। তারপর সুইডেনের নাম কি? সুইডেনের নাম হলো স্টকহোম। ফিনল্যান্ডের নাম কি? রাজধানী হেলসিঙ্কি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় এই প্রশ্নগুলো আসে। আর আইসল্যান্ডের রাজধানীর নাম কি? আইসল্যান্ডের রাজধানীর নাম রিকজাভিক। এটা খুবই কম পরীক্ষায় আসছে। আইসল্যান্ডের রাজধানীর নাম হলো রিকজাভিক। এই 5টা রাজধানী। তারপরে এই রাজধানীগুলোর পরে আর এখানে যে দেশগুলো আছে তাদের রাজধানী লাগবে না, সেটা হলো বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চলের স্বাধীন দেশ আছে মোট, বাল্টিক অঞ্চলের স্বাধীন দেশ আছে 3টি। বাল্টিক অঞ্চলের যে 3টি স্বাধীন দেশ এর মধ্যে প্রথম দেশের নাম হলো, বাল্টিক অঞ্চলে যে 3টি স্বাধীন দেশ আছে এই 3টি দেশের মধ্যে প্রথম দেশের নাম হলো কি? এস্তোনিয়া, এস্তোনিয়া, তারপরের দেশের নাম হলো লাটভিয়া এবং তারপরের দেশের নাম হলো লিথুনিয়া। তারপরের দেশের নাম লিথুনিয়া। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই 3টা দেশ এরা হলো বাল্টিক অঞ্চলে বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহ। বাল্টিক অঞ্চলে বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলোকে বলা হয় বাল্টিক অঞ্চল। লেকচার শিট কিভাবে নিব স্যার? লেকচার শিটের জন্য অফিসে কল করলে ওনারাই বলে দিবেন কিভাবে কি নিবেন, এই সিস্টেম ওনারাই বলে দিবেন। তো দেখেন, বাল্টিক অঞ্চলে 3টা দেশ আছে, এস্তোনিয়া,
লাটভিয়া, লিথুনিয়া। বাল্টিক অঞ্চল কেন বলা হয়? এখানে একটা সাগর আছে, বাল্টিক সাগর। এই বাল্টিক সাগরের তীরবর্তী যে দেশসমূহ, এদেরকে বলা হয় বাল্টিক অঞ্চল। বাল্টিক সাগরের তীরবর্তী যে দেশসমূহ, এদেরকে বলা হয় বাল্টিক অঞ্চল। বাল্টিক সাগরের তীরবর্তী যে দেশসমূহ, এদেরকে বলা হয় বাল্টিক অঞ্চল। এই কয়টা অঞ্চল সম্পর্কে মোটামুটি পড়বেন। আর এরপরে আসেন আমাদের ওশেনীয় অঞ্চলের যে স্বাধীন দেশগুলো, যারা আগেরটা লিখতে পারেন নাই। ককেশাসে আছে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং তুরস্ক। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং তুরস্ক। ওকে, তো যেটার কথা আমরা লিখতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের ওশেনিয়ার যে তিনটা দেশ আছে, ওশেনিয়া মহাদেশের যে তিন দেশ আছে, এই তিন দেশের কথা যদি বলি, তিন অঞ্চল ওশেনিয়ার মধ্যে। ওশেনিয়া মহাদেশের মধ্যে যে তিনটা অঞ্চল আছে, এই তিনটা অঞ্চলের মধ্যে এক নম্বর অঞ্চল হলো, ওশেনিয়া মহাদেশের তিনটা অঞ্চলের মধ্যে এক নম্বর হলো মাইক্রোনেশিয়া অঞ্চল। এইখানে মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, মাইক্রোনেশিয়া মানে ক্ষুদ্র দ্বীপ। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, আর মাইক্রোনেশিয়া মানে ক্ষুদ্র দ্বীপ সমূহ। ছোট ছোট কতগুলো দ্বীপরাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে এই মাইক্রোনেশিয়া অঞ্চল। এইখানে মোট স্বাধীন দেশের সংখ্যা 5টি। এখানে মোট 5টি স্বাধীন দেশ আছে। মাইক্রোনেশিয়ার পরে আরেকটা অঞ্চল আছে যার নাম হলো মেলোনেশিয়া। মেলোনেশিয়া শব্দের মানে হলো, অর্থ হলো কৃষ্ণ বা কালো। আর মেলোনেশিয়া শব্দের অর্থ হলো কৃষ্ণদ্বীপ বা কালোদ্বীপ। মেলোনেশিয়ার শব্দের অর্থ হলো কৃষ্ণদ্বীপ বা কালোদ্বীপ। এবং এই যে কৃষ্ণদ্বীপ বা কালোদ্বীপ, এখানে আসলে মূলত স্বাধীন দেশ আছে 4টি। আর পরের যে অঞ্চলটা, সেটার নাম হলো পলিনেশিয়া। পলি শব্দের অর্থ অনেক, আর পলিনেশিয়া মানে হলো অনেক দ্বীপ। পলি শব্দের অর্থ অনেক এবং পলিনেশিয়া শব্দের মানে হলো অনেক দ্বীপ। পলি শব্দের অর্থ অনেক এবং পলিনেশিয়া শব্দের মানে হলো অনেক দ্বীপ। অ্যাকচুয়ালি এখানে অনেক দ্বীপ নাই, অ্যাকচুয়ালি 3টা স্বাধীন দেশ আছে। এখন আসেন এই অঞ্চলের যে দেশ বা দ্বীপগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে কারা কারা আছে এইটার সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি। দেখেন, এই অঞ্চলটা সম্পর্কে আলোচনার আগে একটু মানচিত্রে আমরা যাই, যেটা আমরা এঁকেছিলাম প্রথমে। এই যে দেখেন, কই গেল, কই যেন আঁকলাম আমরা, কই আঁকছিলাম, ওই এই যে এইখানে দেখেন, এইখানে প্রথম যে অঞ্চলটা আছে, উপরের অঞ্চলটা, জায়গাটা তো বুঝতে পারতেছেন মানচিত্রে। এই মানচিত্রের মধ্যে উপরের এই অংশটা, এটাকে বলা হয় মাইক্রোনেশিয়া অঞ্চল, ক্ষুদ্র দ্বীপ। আর এই যে অস্ট্রেলিয়া যে দেশটা, ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় দেশ, এটার পাশে এইখানের যে অংশটা, এই অঞ্চলটাকে বলা হয় মেলোনেশিয়া বা কালো দ্বীপ বা কৃষ্ণ দ্বীপ। আর এই পাশের যে অংশটা বাকি থাকলো, এই পাশের যে সর্বশেষ অংশটা বাকি থাকলো, এই অংশটাকে বলা হয় পলিনেশিয়া বা অনেক দ্বীপ। কিন্তু বাস্তবে এখানেই সবচেয়ে কম দ্বীপ। এখানে স্বাধীন দেশ আছে 3টা। এই 3টা অঞ্চল সম্পর্কে একটু লিখবেন। তো আমরা টেবিলটা যেখানে আঁকলাম, এখন আসেন এইখানে দ্বীপগুলো কোথায় কি। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা মানচিত্র আপনারা অবশ্যই কিনবেন। একটা হলো আন্তর্জাতিক বিষয়গুলির মানচিত্র, একটা হলো বাংলাদেশ বিষয়গুলির মানচিত্র। এরকম মানচিত্র বাজারে কিনতে পাওয়া যায়। এরকম মানচিত্র বাজারে কিনতে পাওয়া যায়। একটা মানচিত্রের দাম 100 টাকা। এখানে সবকিছু ইন ডিটেলসে লেখা আছে, একটা বাংলাদেশ, একটা আন্তর্জাতিক। যদি আপনারা বাজারে আপনাদের ওইদিকে না পাওয়া যায়, তাহলে আমাদের বিদ্যালয়ের নেক্সট পেজে অর্ডার করলে ওনারা মানচিত্র পাঠিয়ে দিবেন। দুইটা মানচিত্র দেখলে বা বাসায় টানায় রাখলে টেবিলের পাশে, তাহলে আপনি এটা সম্পর্কে একেবারে বিস্তারিত এই জিনিসগুলো বুঝতে পারবেন। এবং আমি যেটা বলে দিচ্ছি, এরপরে আপনি মানচিত্র থেকে দেখেন, এই যে দেখেন মানচিত্র দেখেন, এরপর একটা মানচিত্র খুললে সেটা অঞ্চলগুলো সম্পর্কে আলাদা আলাদা করে ছবি দেওয়া আছে। প্রত্যেকটা অঞ্চলের আলাদা করে ছবি থেকে যখন আপনি ধরে ধরে পড়বেন, তখন আপনার জন্য এই অঞ্চলগুলো কোথায় কোথায় দেশগুলো আছে, কয়টা দেশ আছে, বোঝা এবং মনে রাখা সহজ হবে। কারণ আমরা ভিজুয়ালাইজেশনটা সহজে মনে রাখতে পারি। আপনার চাচাতো ভাইয়ের দোকানের পাশে কার দোকান, বা চাচাতো ভাইয়ের কয়টা দোকানের পরে খালাতো বোনদের দোকানটা আছে, এটা কিন্তু আপনাকে বলে দেওয়া লাগবে না, বা মুখস্থ রাখার কোনো জিনিস না, যা দেখতেই মনে থাকে। এরকম ছবিতেও আপনি বলতে পারবেন যে সুইডেনের কয় দেশের পরে ফিনল্যান্ডের অবস্থান। এটাই হলো মানচিত্রতে সহজ হয় আর কি। একটা বাংলাদেশের মানচিত্র, একটা আন্তর্জাতিক মানচিত্র, দুইটা মানচিত্র টেবিলে রাখতে পারেন। ক্ষুদ্র দ্বীপ সম্পর্কে লেখেন যে এখানে দেশ আছে 1 নম্বরে মাইক্রোনেশিয়ান প্রজাতন্ত্র।
অর্থাৎ এই অঞ্চলে মাইক্রোনেশিয়া নামেই একটা স্বাধীন দেশ আছে। এরপরে মাইক্রোনেশিয়ার পরে এখানে আরেকটা স্বাধীন দেশ আছে যার নাম হলো মার্শাল দ্বীপপুঞ্জ। মাইক্রোনেশিয়ার পরে এখানে আরেকটা স্বাধীন দেশ আছে যার নাম মার্শাল দ্বীপপুঞ্জ। তারপরে এখানে আরেকটা স্বাধীন দেশ আছে যার নাম মাইক্রোনেশিয়া, তারপরে হলো মার্শাল দ্বীপপুঞ্জ। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, সেটার নাম হলো নাউরু। এটাও হলো একটা স্বাধীন দেশ। এরপরে আরেকটা স্বাধীন দেশ আছে, তার নাম হলো পালাউ। আর এরপরে একটা স্বাধীন দেশ আছে কিরিবাতি। কিরিবাতি। এই 5টা স্বাধীন দেশ মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন, মামা মানে হলো মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া, মা মা। তারপর নাতে হলো নাউরু, পাতে হলো পালাউ। নাপা লাগবে কি? কি মানে হলো কিরিবাতি। মাতে মাইক্রোনেশিয়া, মাতে মার্শাল দ্বীপপুঞ্জ, নাতে নাউরু, পাতে পালাউ এবং কিতে কিরিবাতি। এই 5টা স্বাধীন দেশ এই অঞ্চলে রয়েছে। এই 5টা স্বাধীন দেশ এই অঞ্চলে রয়েছে, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, এরপরে আছে নাউরু, কিরিবাতি এবং পালাউ। নাউরু, কিরিবাতি এবং পালাউ। আর কৃষ্ণদ্বীপ যাকে আমরা বলছি কালো দ্বীপ, এইখানে স্বাধীন দেশ আছে মোট 4টা। 4টা স্বাধীন দেশের মধ্যে প্রথমটার নাম হলো পাপুয়া নিউ গিনি। এটা অস্ট্রেলিয়ার একেবারেই পাশের দেশ, অস্ট্রেলিয়ার পাশের দেশ। তার পাশের দেশটার নাম কি? পাপুয়া নিউ গিনি। এটার পাশের দেশের নাম হলো সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জ। এছাড়া আরেকটা দ্বীপ আছে এখানে, সেটার নাম হলো ফিজি আইল্যান্ড। আরেকটা নাম হলো ভানুয়াতু। ফিজি এবং ভানুয়াতু, আর হলো পাপুয়া নিউগিনি এবং সলোমন দ্বীপপুঞ্জ। অনেক দ্বীপ বা যেটাকে আমরা পলিনেশিয়া বলছি, এই পলিনেশিয়া আছে টোঙ্গা, টুভ্যালু এবং আরেকটার নাম হলো সামোয়া। টোঙ্গা, টুভ্যালু, সামোয়া। টোঙ্গা, টুভ্যালু, সামোয়া, এই 3টা দ্বীপকে একত্রে বলা হয় পলিনেশিয়া অঞ্চল। এবং পলিনেশিয়ার পলি শব্দের অর্থ হলো অনেক, আর পলিনেশিয়া মানে হলো অনেক দ্বীপ। অর্থাৎ এখানে অনেকগুলো দ্বীপ আছে বলা হইলেও এর মধ্যে স্বাধীন দেশের সংখ্যা খুবই কম, মাত্র 3টা স্বাধীন দেশ এখানে অবস্থিত। মাত্র 3টি স্বাধীন দেশ এখানে অবস্থিত। দেখছেন, টোঙ্গা, টুভ্যালু এবং সামোয়া 3টি স্বাধীন দেশ এই অঞ্চলে অবস্থিত। আর 4টা স্বাধীন দেশ আছে মেলানেশিয়া অঞ্চলে, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি এবং ভানুয়াতু। পাপিয়া নাম শুনছেন না? একজনের ধরা গেছিল যে জেলখানায় গেছে। আর সালমান খান ধরেন সলোমন দ্বীপপুঞ্জ। আর ফিজি হলো একটা আইল্যান্ডের নাম, এটা একটা আছে কি বলে সি বিচ আছে বেশ বড়সড় রকমের। এইখানে ভানুয়াতুর ভানু শব্দের মানে সূর্য। ভানু শব্দের মানে কি? সমার্থক শব্দ করছেন না, ভানু মানে হলো সূর্য। তো ভানু মানে সূর্যের আলো খাওয়ার জন্য গেছে। সি বিচে মানুষ গিয়ে সূর্যের মধ্যে বসে থাকে না চ্যাং দোলা হয়ে? সি বিচে নেমে এই ফিজি আইল্যান্ডের সি বিচে সালমান খান আর এই পাপিয়া নিউগিনি, যেটা এটা ধরেন পাপিয়া, পাপুয়া না পাপিয়ার নাম ধরেন, একজন নেত্রী ছিল ওই যে জেলে নিয়ে গেছিল ধরে। ওনারা দুইজন সালমান খান আর এই পাপিয়া এরা গেছে কই? ফিজি আইল্যান্ডে। কেন? ভানুয়াতু অর্থাৎ এই ভানু বা সূর্যের সানবাথে, সানবাথে আর কি এরা গেছে। ওকে, যাই হোক, আসেন তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনা। পরবর্তী আলোচনায় কোন কোন দেশের রাজধানী পড়বেন এটা বলছিলাম, আর আমেরিকা মহাদেশের কোন কোন অঞ্চল পড়বেন সেটা বলছিলাম। আমেরিকার শুধুমাত্র একটা অঞ্চল পড়বেন, সেটা হলো উত্তর আমেরিকা। বলা হয় 3টা অঞ্চলকে একত্রে, এই উত্তর আমেরিকা অঞ্চলটা পড়বেন। এর বাইরে আর কোনোটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে না। উত্তর আমেরিকায় দেশ আছে 3টা, একটা হলো কানাডা, একটা হলো কানাডা, আর একটার নাম হলো যুক্তরাষ্ট্র বা আমেরিকা নামে যাকে আমরা চিনি, যুক্তরাষ্ট্র। আর একটা দেশের নাম মেক্সিকো। কানাডা, লিখছেন? কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, এই 3টা দেশ এই অঞ্চলে গুরুত্বপূর্ণ দেশ। আর এই কানাডার রাজধানী হলো অটোয়া, যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, কানাডার রাজধানী অটোয়া
এবং মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। মেক্সিকোর রাজধানী হলো মেক্সিকো সিটি। মেক্সিকোর রাজধানী হলো মেক্সিকো সিটি। আরে কেউ একজন লিখছে যে স্যার আপনার কথাই শোনা যায় না, খুব নেটের সমস্যা। আসলে কি আমার নেটের সমস্যা? আমার এখানে সমস্যা হলে টোটাল যত মানুষ আছেন সবারই সমস্যা হইতো। বুঝাতে পারছি? আমার এখানে সমস্যা হলে আমরা যারা 158 জন মানুষ, আমি বাদ দিলে 157 জন, বাকি 157 জনের সবার সমস্যা হবে আমার সমস্যা হলে। আর যেহেতু 157 জনের সমস্যা হবে, তাহলে আপনাকে জানালার পাশে যেতে হবে অথবা যেখানে ভালো নেটওয়ার্ক আছে এরকম কোথাও এক জায়গায় বসতে হবে। এটুকুই কথা। তো আসেন, কানাডার রাজধানী অটোয়া, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। আর কয়েকটা দেশের রাজধানীর নাম বলবো, তারপরে একেবারে সোজা লেকচার শিটে চলে যাবো, সেখান থেকে দাগ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখাই দিব, যেভাবে আপনারা চান আর কি। আপনারা যা ভালো মনে করেন আমি তাই করবো। তো আসেন, লেকচার শিটে একেবারে দাগ দিয়ে দিব। লাল কলম যাদের আশপাশে নাই তারা লাল কলম নিয়ে আসেন, জোগাড় করেন লাল কলম। একটু পরে দাগ দিয়ে দেবো, ওইখানে আপনারা দাগ দিয়ে রাখেন। ইভেন আমি অনেক জায়গায় কেটে দিতেও বলবো। তো প্রথম যেটা লিখবেন সেটা হলো কোন কোন দেশের আর রাজধানী পড়বেন। কোন কোন দেশের রাজধানী পড়বেন, এর মধ্যে প্রথম রাজধানী পড়বেন হলো আমাদের এই পাশে ভারতের রাজধানী, পাকিস্তানের রাজধানী। লিখে রাখেন, লিখে রাখেন, পড়বেন বলতে ডাইরেক্ট লিখে রাখেন। ভারতের রাজধানী হলো দিল্লি বা নয়াদিল্লি, পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ, ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানী পড়বেন, ওদের রাজধানী হলো কাবুল। আফগানিস্তানের রাজধানী পড়বেন, ওদের রাজধানী হলো কাবুল। এরপর পড়বেন আমাদের কি নাম ওদের, ওই যে নেপালের রাজধানী, এখানে সার্কের সদর দপ্তর আছে, এটা হলো কাঠমান্ডু। নেপালের রাজধানী সার্কের সদর দপ্তর আছে, এটা হলো কাঠমান্ডু। আর শ্রীলঙ্কার রাজধানী পড়বেন, শ্রীলঙ্কার রাজধানী হলো কলম্বো, বাণিজ্যিক রাজধানী কলম্বো। ব্যাস, আমাদের দক্ষিণ এশিয়ায় এই কয়টা রাজধানী বললেই হবে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়বেন মায়ানমারের রাজধানী, আলোচিত দেশ। মায়ানমারের রাজধানী হলো কোথায়? নাইপিদো। মায়ানমারের রাজধানী হলো নাইপিদো। মায়ানমারের রাজধানী হলো নাইপিদো। তারপরে মায়ানমারের পরে এখানে আরেকটা রাজধানী পড়বেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ইন্দোনেশিয়ার রাজধানী নুসান্তারা। এরা এদের রাজধানী বদলাইছে, আগে রাজধানী ছিল জাকার্তা, এখন রাজধানী হলো নুসান্তারা। এটা হলো ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। আর এখানে ফিলিপাইনের রাজধানী পড়বেন, কারণ ফিলিপাইনের রাজধানী হলো ম্যানিলা। ম্যানিলায় আছে ইরির সদর দপ্তর, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা IRRI, ইরি, এটার সদর দপ্তর আছে এইখানে। ফিলিপাইন রাজধানী হলো ম্যানিলা। ফিলিপাইন রাজধানী হলো ম্যানিলা। দেখছেন, ফিলিপাইন রাজধানী হলো ম্যানিলা। ইন্দোনেশিয়া রাজধানী হলো নুসান্তারা। আর এখানে মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এছাড়া এখানে 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 ভিয়েতনামের রাজধানীটা শুধু জেনে রাখেন, ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয়। এখানে ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয়। ব্যাস, এইটুকুই এই অঞ্চলের রাজধানী সম্পর্কে। এরপর আসেন আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এর মধ্যে ইরানের রাজধানী তেহরান খুবই গুরুত্বপূর্ণ, ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের রাজধানী হলো বাগদাদ। তারপরে এইখানে আর পড়বেন তুরস্কের রাজধানী আঙ্কারা, তুরস্কের রাজধানী আঙ্কারা। আর ইসরায়েলের রাজধানী পূর্ব জেরুজালেম একটা বলা হয়, আর একটা বলা হয় তেল আবিব। তবে ইসরায়েলের সর্বজন স্বীকৃত রাজধানী তেল আবিবই এখনো। গত 2017 সালে যখন ট্রাম্প ক্ষমতায় ছিল, ট্রাম্প ইসরায়েলের রাজধানী বলছিল জেরুজালেমকে, কিন্তু এটা কেউ মেনে নেয় নাই এখনো। এই জন্য ওদের রাজধানী এটাই লেখা হয়। এছাড়া আরেকটা রাজধানী বলবেন, সেটা হলো সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী কোথায়? সৌদির রাজধানী কোথায়? রিয়াদ নাকি জেদ্দা বলেন তো দেখি, মুসলমানগণ বলেন।
রাজধানী কোথায়? জেদ্দা, রিয়াদ নাকি জেদ্দা? জেদ্দা হলো সৌদি আরবের সবচেয়ে বড় বিমানবন্দর বা পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর, কিন্তু রিয়াদ হলো এদের রাজধানী। এখানে এই কয়টা দেশই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে। এরপরে ইউরোপের দেশগুলোর মধ্যে ম্যাক্সিমাম দেশগুলো আমরা লিখে দিয়েছি। তার বাইরে আছে ইউরোপের মধ্যে রাশিয়ার রাজধানী, ইউরোপের মধ্যে আছে রাশিয়ার রাজধানী, এরপর আছে ইউক্রেনের রাজধানী, এরপর আছে ফ্রান্সের রাজধানী, ইউক্রেনের রাজধানী, ফ্রান্সের রাজধানী, এরপর হলো ইটালির রাজধানী, ইটালির রাজধানী, রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স, ইটালি। তারপরে এখানে গুরুত্বপূর্ণ দেশ আছে জার্মানি, তারপরে এখানে গুরুত্বপূর্ণ দেশ আছে অস্ট্রিয়া, তারপরে এখানে গুরুত্বপূর্ণ দেশ আছে নেদারল্যান্ডস, যাদের রাজধানী বিভিন্ন সময় পরীক্ষায় বারবার আসছে, এদের সম্পর্কে বললাম। তো এখন আসেন, রাশিয়ার রাজধানী কোথায়? রাশিয়ার রাজধানী হলো মস্কো, ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। রাশিয়ার রাজধানী মস্কো, ইউক্রেনের রাজধানী কিয়েভ, ফ্রান্সের রাজধানী প্যারিস, ফ্রান্সের রাজধানী হলো প্যারিস, ইটালির রাজধানী হলো কোথায়? রোম। এরপরে আসেন, জার্মানির রাজধানী হলো বার্লিন, জার্মানির রাজধানী হলো বার্লিন, অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা, জার্মানির রাজধানী হলো বার্লিন, আর নেদারল্যান্ডস এর রাজধানী কোথায়? আমস্টারডাম, আমস্টারডাম এর নেদারল্যান্ডস এর রাজধানী। ব্যাস এই কটা রাজধানী এখান থেকে বলবেন। আর ওই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের 5টা দেশের রাজধানী লিখে দিছি, ওইটুকুই শুধু এখান থেকে। আর এবার আসেন আমেরিকা মহাদেশের দিকে চোখ যদি দেই, তার আগে আফ্রিকা একটু ঘুরে যান। আফ্রিকায় দেশ আছে সুদান, রাজধানী হলো খার্তুম, সুদান রাজধানী হলো খার্তুম। তারপরের দেশ হলো দক্ষিণ আফ্রিকা, রাজধানী হলো কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা রাজধানী হলো কেপ টাউন। এরপরে এখানে উল্লেখযোগ্য দেশ হলো মিশর, রাজধানী হলো মিশরের কায়রো। এরপরে এখানে উল্লেখযোগ্য দেশ হলো আলজেরিয়া, রাজধানী হলো আলজিয়ার্স। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ দেশ হলো জিম্বাবুয়ে, রাজধানী হলো হারারে। শেষ। এবার আসেন আমেরিকা মহাদেশ, 2টা আমেরিকা মহাদেশ আছে, একটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, একটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। ওইখানে প্রথম 3টা দেশ যেটা উত্তর আমেরিকার মধ্যে আছে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এদেরটা তো বলেই দিলাম। এর বাইরে আর যাদের রাজধানী পরীক্ষা আসার মতো আছে বা যাদেরটা আসতে পারে, তাদের মধ্যে রাজধানী আসতে পারে 4টা। প্রথম রাজধানী লিখবেন হলো আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, বুয়েন্স আয়ার্স। ব্রাজিলের রাজধানী কই? যারা ব্রাজিল করেন একটু বলেন তো, যারা ব্রাজিল করেন ব্রাজিলের রাজধানী কই? কমেন্ট করেন। ব্রাজিলাররা কই আছেন এখানে? দেখি কারা কারা পারেন। তারপরটা আমি লিখে দিচ্ছি, ব্রাজিলের রাজধানী ব্রাজিলের সাপোর্টারদের জন্য রেখে যাই, রাখার দরকার নেই, একবার লিখে দিই ব্রাসিলিয়া। এখানে বুয়েন্স আয়ার্সটা গুরুত্বপূর্ণ, ব্রাজিল এমনি সান্ত্বনা সূচক ভাবে লিখে দিলাম, শুনে আবার কেউ হতাশ হবেন না। ব্রাজিলের রাজধানী কখনো পরীক্ষা আসে না, সান্ত্বনা সূচক ভাবে লিখলাম। আর্জেন্টিনার রাজধানী আসে কারণ পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট, এটা হলো আর্জেন্টিনার, ইসাবেলা পেরন। এই জন্য এই দেশটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে আসেন পেরুর রাজধানী, এটা আসে, পেরুর রাজধানীর নাম হলো লিমা, এটা একটা ব্যতিক্রমী রাজধানী। পেরু রাজধানী হলো লিমা। এরপর একটা রাজধানী আসে, সেটার নাম হলো ইকুয়েডরের রাজধানী, ইকুয়েডর রাজধানী হলো কিটো, ইকুয়েডর রাজধানী কিটো। এই কিটোকে বলা হয় চির বসন্তের শহর, চির বসন্তের শহর। এরপরে এখান থেকে আরেকটা রাজধানী আসে, সেটা হলো ভেনেজুয়েলার রাজধানী, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এরপরে এখান থেকে আরেকটা রাজধানী আসে, সেটা হলো কিউবার রাজধানী আসে, কিউবার রাজধানী হাভানা, কিউবার রাজধানী হাভানা। কিউবাকে বলা হয় চিনির আধার। কিউবার রাজধানী হাভানা, কিউবার রাজধানীর সম্পর্কে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। লিখছেন এইটুকু। আর সর্বশেষ এখানে যার রাজধানী লিখবেন
সেটা হলো বলিভিয়ার রাজধানী লাপাজ। এটা হলো পৃথিবীর সর্বোচ্চ শহর, আমরা লিখে দিয়েছিলাম সর্বোচ্চ রাজধানী শহর। বলিভিয়ার রাজধানী লাপাজ পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত বলিভিয়ার রাজধানী লাপাজ। আর কিছু এখান থেকে পড়ার নেই, এইটুকুই রাজধানী সম্পর্কে। খুব দ্রুত আমরা সামনে এগিয়ে যাব, আপনারাও একটু হাত চালায় দ্রুত লেখেন, লিখলে হলো রাজধানী এই পর্যন্ত। আর ভাষার সম্পর্কে অল্প কয়েকটা কথা বলবো, সেটা একটু লিখে নেন। ভাষার সম্পর্কে অল্প কয়েকটা কথা। প্রথম কথা হলো পৃথিবীতে বর্তমানে ভাষা চালু আছে ৩,৫০০-এর মতো, মানে সবচেয়ে বেশি ভাষা যেগুলো প্রচলিত আছে। আর মোট ভাষার সংখ্যা পৃথিবীতে ৭,০০০। পৃথিবীতে মোট ভাষার সংখ্যা ৭,০০০-এর মতো, এবং যার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা চালু আছে পাপুয়া নিউগিনিতে। পাপুয়া নিউগিনি এটা অস্ট্রেলিয়ার পাশের একটা দেশ, এই পাপুয়া নিউগিনি, এবং এইখানে মোট ভাষা আছে ৮৫৪টা একটা দেশের মধ্যে। মানুষের চেয়ে ভাষা বেশি আর কি ওইখানে, বুঝছেন। তারপরে বেশি রাষ্ট্রভাষা চালু আছে যেই দেশে, সেটা হলো ভারত। সবচেয়ে বেশি রাষ্ট্রভাষা চালু আছে ভারতে। আমরা আর পাকিস্তানের মধ্যে আলাদা হওয়ার প্রথম ঘটনাই ঘটছিল হলো ভাষা নিয়ে। দুইটা ভাষা আমরা চাইছিলাম যে আপনাদের উর্দু আর আমাদের বাংলা, এই দুইটা রাখেন। আর ভারত কয়টা ভাষা রাখছে জানেন? ভারতের অফিসিয়াল রাষ্ট্রভাষা হলো ২২টি, আর আমরা দুইটা রাষ্ট্রভাষা নিয়ে মারামারি করে আলাদা হয়ে গেছি। আর ভারত ২২টা রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দিছে। আসল হলো মনের মিল থাকা, বুঝছেন না। তারপরে আসেন এখানে আর যেটা লিখবেন, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা এটা হলো ইংরেজি ভাষা। সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা এটা হলো ইংরেজি ভাষা, এবং এই ক্ষেত্রে বাংলার অবস্থান হলো সপ্তম। সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিসেবে বাংলার অবস্থান সপ্তম। এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মাতৃভাষা এটার নাম হলো, কি বলে ওটাকে, মান্দারিন। চীনের ভাষা। চীনের জনসংখ্যা ১৪২ কোটি। ১৪২ কোটি মানুষের প্রায় ১০০ কোটির বেশি মানুষ কথা বলে এই ভাষায়। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত মাতৃভাষা হলো মান্দারিন, এবং এই ক্ষেত্রে বাংলার অবস্থান পঞ্চম। এই ক্ষেত্রে বাংলার অবস্থান পঞ্চম। এই ক্ষেত্রে বাংলার অবস্থান হলো পঞ্চম। আর ভাষা বিষয়ক রিপোর্ট প্রকাশ করে ইথানোলগ। ভাষা বিষয়ক গবেষণা বা ভাষা বিষয়ক রিপোর্ট এটা প্রকাশ করে ইথানোলগ নামে একটা সংস্থা। ভাষা বিষয়ক রিপোর্ট বা পেশ করে একটা সংস্থা, তার নাম হলো ইথানোলগ। এরপরে ভাষা সম্পর্কে আরেকটু কথা লিখবেন। ভাষা সম্পর্কে যে কথাটা লিখবেন তার মধ্যে আছে আমাদের ভুটানের ভাষা নাম হলো দোজাংখা। এরপর ইসরায়েলের ভাষা নাম হলো হিব্রু। আফগানিস্তানের ভাষা নাম হলো পশতুন। ইরানের ভাষা নাম হলো ফার্সি। আর ফ্রান্সের ভাষার নাম হলো ফরাসি বা ফ্রেঞ্চ। অর্থাৎ ফার্সি আর ফরাসি এই দুইটা কিন্তু এক জিনিসটা, মাথায় রাখেন। ফার্সি বা ফরাসি বা লিসেন। ওকে, ফ্রান্সের ভাষা ফরাসি। আর মালদ্বীপের ভাষা আছে দিভেহি। এটা হলো মালদ্বীপের ভাষা, দিভেহি। আর গ্রিসের ভাষা হলো গ্রিক। গ্রিস এবং সাইপ্রাস এই দুই দেশের ভাষাকে বলা হয় গ্রিক ভাষা। গ্রিস আর একটা হলো সাইপ্রাস, এই দুই দেশের ভাষাকে বলা হয় গ্রিক ভাষা। গ্রিস এবং সাইপ্রাস দুই দেশের ভাষাকে বলা হয় গ্রিক ভাষা।
আর আমাদের এইখানে তিনটা অঞ্চলেরটা মনে রাখবেন, একটা হলো শ্রীলঙ্কার ভাষা, এটার নাম হলো সিংহলি। শ্রীলঙ্কার ভাষা সিংহলি, শ্রীলঙ্কার ভাষা সিংহলি। তারপরে ভাষার নাম লিখবেন মায়ানমারের ভাষা, এদের ভাষার নাম হলো বার্মিজ। মায়ানমারের ভাষা হলো বার্মিজ, মায়ানমারের ভাষা হলো বার্মিজ। কম্বোডিয়ার ভাষা এটাকে বলা হয় খেমার, কম্বোডিয়ার ভাষা এটাকে বলা হয় খেমার। লিসেন, কম্বোডিয়ার ভাষা এটাকে বলা হয় খেমার বা খেমার রোজ বলা হয় এদের জাতিকে। আর সর্বশেষ যেটা লিখবেন সেটা হলো স্পেনের ভাষা ক্যাটালন। স্পেনের ভাষা হলো ক্যাটালন, স্পেনের ভাষা হলো ক্যাটালন। ক্লিয়ার হলে সি লিখে দেবেন, তাহলে শেষ, আর কিছু নয় ভাষা নিয়ে। তারপরে হলো মুদ্রা নিয়ে, টাকা পয়সা নিয়ে একটু কথা বলে লেকচার শিটটা খুলবানো। আগে একটু টাকা পয়সা নিয়ে কথা বলি না। মুদ্রা, ও হ্যাঁ, ওই যে এক ভাই কমেন্ট করছেন যে স্যার আপনি লিখছেন 854, লেকচার শিটে আছে 841, কিসের ভাষা যেন এটা? পাপুয়া নিউগিনির। হ্যাঁ, 841টাই ঠিকই আছে। ওইটা কেটে 854 কেটে 841 লেখেন, 41ই ঠিক আছে, সমস্যা নাই। 854 না, 841 লেখেন। আরে ঘোড়ার ডিম, এত ভাষা এক দেশে থাকলে মনে থাকে। তারপরে আসেন মুদ্রা সম্পর্কে যেটা লিখবেন, মুদ্রা সম্পর্কে যেটা লিখবেন, মুদ্রার মধ্যে প্রথম যে মুদ্রা সম্পর্কে লিখবেন সেই মুদ্রাটা হলো, যে মুদ্রাগুলো ব্যতিক্রমী আছে, এগুলো বারবার পরীক্ষায় আসে। এর মধ্যে ভিয়েতনামের মুদ্রা, ভিয়েতনামের মুদ্রা, এরপরে থাইল্যান্ডের মুদ্রা, থাইল্যান্ডের মুদ্রা, ভিয়েতনামের মুদ্রা হলো ডং, থাইল্যান্ডের মুদ্রা হলো বাত, সুইডেনের মুদ্রা হলো ক্রোনা, সুইডেনের মুদ্রা হলো ক্রোনা। দেখছেন, ভিয়েতনামের ডং, থাইল্যান্ডের বাত, সুইডেনের মুদ্রা হলো ক্রোনা। এরপরে লিখবেন তুরস্কের মুদ্রা হলো লিরা, তুরস্কের মুদ্রা হলো লিরা, তুরস্কের মুদ্রা হলো লিরা। ইসরায়েলের মুদ্রা হলো শেকেল, ইসরায়েলের মুদ্রা হলো শেকেল। মায়ানমারের মুদ্রার নাম হলো কিয়াট, মায়ানমারের মুদ্রার নাম হলো কিয়াট। আর ভেনেজুয়েলার মুদ্রার নাম হলো, ভেনেজুয়েলা মুদ্রার নাম হলো এদের বলিভার, ভেনেজুয়েলা এদের মুদ্রার নাম হলো বলিভার। কেন ভেনেজুয়েলাটা লিখলাম? পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যস্ফীতির দেশ হলো এই ভেনেজুয়েলা। আমাদের দেশে যেখানে মূল্যস্ফীতি 9.75%, 9.75% হলো মূল্যস্ফীতি, ওদের দেশে মূল্যস্ফীতি ছিল 364%। এবার বুঝেন ওদের দেশে টাকা দিয়ে কি উপকার হইতো। এক বস্তা টাকা মাথায় নিয়ে গেলে সকালে নাস্তা করে বাড়ি পাঠাই দিবে আপনাকে। একটা হলো ভেনেজুয়েলা আর একটা হলো জিম্বাবুয়ে। মুদ্রাস্ফীতি এমন জায়গায় পৌঁছাইছিল যে আপনার $1 বিলিয়ন নোট আছে ওদের দেশে। অর্থাৎ যেই দেশে মুদ্রাস্ফীতি যত চরমে পৌঁছায় তাদের টাকা পয়সার আকার আকৃতি তত বড় হইতে থাকে। যেমন ধরেন যুক্তরাষ্ট্রে আছে সর্বোচ্চ $100 নোট, আর আমাদের দেশে আছে 1000 টাকার নোট। বুঝছেন না? তো এই পর্যন্ত এখানে এই মুদ্রাগুলোর বাইরে আর যে মুদ্রাগুলো সম্পর্কে লিখবেন সেগুলো হলো আমাদের দূরপ্রাচ্যের যে দেশগুলো আছে ওদের মুদ্রাগুলো কিছুটা কাছাকাছি নাম। অর্থাৎ চীনের মুদ্রা নাম হলো ইউয়ান, চীনের মুদ্রা নাম হলো ইউয়ান, ইউয়ান। জাপানের মুদ্রা নাম হলো ইয়েন, জাপানের মুদ্রা নাম হলো ইয়েন। কোরিয়ার মুদ্রা অর্থাৎ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, দুই কোরিয়ার মুদ্রার নামই হলো ওন। এই তিনটা জিনিস একটু ব্যতিক্রমী, প্যাচ লেগে যায়, এটা মনে রাখবেন। এছাড়া আলাদা করে মনে রাখবেন ব্রাজিলের মুদ্রার নাম হলো রিয়াল। সাধারণত রিয়াল, দিরহাম, দিনার এই মুদ্রাগুলো হয় মধ্যপ্রাচ্যের দেশের মুদ্রা, কিন্তু এটাই ব্যতিক্রমী যে ব্রাজিলের মুদ্রার নাম হলো রিয়াল, এটা ব্যতিক্রমী। আরেকটা দেশ আছে ব্যতিক্রমী, সেটা হলো মরক্কো, মুদ্রার নাম হলো দিরহাম, মরক্কো মুদ্রার নাম হলো দিরহাম।
লিখছেন? আর মঙ্গোলিয়ার মুদ্রার নাম আসে মাঝে মাঝে পরীক্ষায়, কেন আসে আমি জানি না, অনেকবার আসছে। এদের মুদ্রার নাম হলো তুগরিক। এদের মুদ্রার নাম হলো তুগরিক। আরেকটা মুদ্রার নাম আসে, সেটা হলো মালয়েশিয়ার মুদ্রা। যেহেতু আমাদের দেশের অনেক মানুষ এখানে গিয়ে থাকে, তাই ওদের মুদ্রার নাম আসে, ওদের মুদ্রার নাম হলো রিঙ্গিট। এদের মুদ্রার নাম হলো রিঙ্গিট। ব্যাস এইটুকুই মুদ্রার নাম। ক্লিয়ার হলে বলেন। এরপরে আমরা লেকচার শিট খুলবো কিন্তু, রাখতেছি কেউ যাতে না যায়। তো মালয়েশিয়ার মুদ্রা, এটার নাম হলো রিঙ্গিট। তারপরে যেটা লিখবেন সেটা হলো ইউরো মুদ্রা সম্পর্কে লিখবেন। ইউরো। ইউরো হলো ইইউ দেশগুলোর অভিন্ন মুদ্রা। ইইউ মানে হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর অভিন্ন মুদ্রা, এটার নাম হলো অভিন্ন মুদ্রা। ইইউ এর দেশগুলোর অভিন্ন মুদ্রা নাম হলো ইউরো। ইইউ এর দেশগুলোর অভিন্ন মুদ্রা নাম হলো ইউরো। ইইউ এর দেশগুলোর অভিন্ন মুদ্রা নাম হলো ইউরো। চালু হয় 1 জানুয়ারি 1999। চালু হয় 1 জানুয়ারি 1999। 1 জানুয়ারি 1999। চালু হয় 1 জানুয়ারি 1999। এবং এটা সম্পর্কে লিখবেন, বর্তমানে চালু আছে 20টি দেশে। ইউরো মুদ্রা বর্তমানে চালু আছে 20টি দেশে। এবং এখানে সর্বশেষ ইউরো মুদ্রা চালু হয় ক্রোয়েশিয়ায়। সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে ক্রোয়েশিয়া, এবং তারা ইউরো মুদ্রা গ্রহণ করে 1 জানুয়ারি 2023 থেকে। আর কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না দুইটা দেশ, কখনো গ্রহণ করেনি বা করবেও না, এরকম দুইটা দেশ আছে, তারা হলো যুক্তরাজ্য এবং জার্মানি। এরা বলছে যে আমরা কখনোই ইউরো মুদ্রা গ্রহণে বাধ্য থাকবো না। ম্যান্ডেটে এরা সোজা লিখে নিচ্ছে যে আমরা ইউরো মুদ্রা কখনো গ্রহণ করবো না। ইইউ, এই ইউরো মুদ্রার জনক বলা হয় রবার্ট মুন্টেলকে। রবার্ট মুন্টেল, একে বলা হয় ইউরো মুদ্রার জনক। ইউরো মুদ্রার জনক বলা হয় যাকে, ওনার নাম হলো রবার্ট মুন্টেল। আর একটা মুদ্রার নাম বলেই এইটুকু শেষ করব। সেই মুদ্রাটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি মানে হলো অনলাইনে যে মুদ্রা ব্যবহার করা হয়, এই মুদ্রাটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি শব্দের মানে হলো ভার্চুয়াল মুদ্রা। এগুলো ভার্চুয়াল মুদ্রা বা অনলাইনে যে টাকা পয়সা আমরা ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো উদাহরণ আছে। যেমন মুদ্রা বলতে কি বোঝায়? টাকা পয়সা সংক্রান্ত বিষয়কে। তো এখন টাকা মানে কি? আমাদের দেশে এটার নাম টাকা, ভারতে এটার নাম অন্য কিছু, মিয়ানমারে অন্য কিছু, যুক্তরাষ্ট্রে অন্য কিছু, এরকম না। তো সামগ্রিকভাবে বা সামষ্টিকভাবে এটার নাম হলো মুদ্রা। ঠিক তেমনি সামগ্রিকভাবে অনলাইনে যে মুদ্রাগুলো ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। সামগ্রিকভাবে যেটা অনলাইনে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সির একটা জেনার বা একটা প্রকারভেদ হলো বিটকয়েন। নাম তো অবশ্যই শুনছেন, তাই না? এই বিটকয়েন জিনিসটা একটা মজার কথা, যে আমি বিটকয়েন দেখতে গেছিলাম যে বিটকয়েনের দাম কেমন, এটা কিনে টেনে রাখা যায় কিনা। হ্যাঁ, তো ভাবছিলাম বিটকয়েন মানে 2, 4, 5 হাজার টাকা বিক্রি করে কয়েন কিনে জমায় রাখলাম। তো পরে গিয়ে দেখলাম যে এটার দাম এখন বর্তমানে 66 লাখ টাকার মতো, বাংলা টাকায় একটা কয়েন। করোনার আগে লাস্টে এটার দাম ছিল 30 লাখ টাকার নিচে পার কয়েন। যারা তখন কিনে জমায় রাখছে, এখন বিক্রি করতেছে, প্রায় ডাবল টাকা তুলে নিতে পারতেছে বিটকয়েনে। তো বিটকয়েনের সম্পর্কে আরেকটা মজার তথ্য হলো, এই বিটকয়েন যারা রাখে তাদের টাকাগুলো জানা যায় না যে কার নামে আছে। এবং কেউ যদি ট্রানজাকশন করে, অর্থাৎ অন্য কাউকে লেনদেন করে অন্য কারোর সাথে, এটাও তথ্য জানা যায় না কে কাকে দিছে, কতটুকু দিছে। অর্থাৎ এই বিটকয়েনটার বিশেষত্বই হলো এটা সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। এই জন্য এটা বিশেষ। ধরেন আপনি ব্যাংকে গেছেন 1 কোটি টাকা আনবেন, এখন ব্যাংক থেকে যদি বলে যে আমাদের তো আজকে যা আছে টাকা সব 2 টাকার নোট, আপনাকে 2 টাকার নোটে 1 কোটি টাকা নিতে হবে।
তখন চিন্তা করেন আপনার কি অবস্থা হবে। আপনি গিয়ে খুঁজেন যে পারলে 1,000 টাকার নোট দেন, সে যদি 2 টাকা বলে তখন কেমন লাগবে? তো এরকমই যাদের টাকা পয়সা যত বেশি তারা টাকা জমানোর ক্ষেত্রে টাকার এককটা যত বেশি সম্ভব বড় করতে চায়। যেমন 1,000 টাকার নোটে নেওয়ার জন্য আপনি ব্যস্ত, ওরকম ওনারা এক একটা বিটকয়েনে যদি টাকা জমায়, যাদের ওরকম 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, 100 বা 1,00,000 কোটি এরকম টাকা যাদের আছে, ওনারা এরকম বিটকয়েনে জমা রাখে বা এরকম বড় কোনো কিছুতে টাকাগুলো জমা রাখে। তো বিটকয়েন চালু হয় পৃথিবীতে 2008 সালে। এটা চালু করেন জাপানি একজন নাগরিক, নাম হলো সতোশি নাকামোতো। এবং পৃথিবীর প্রথম দেশ হিসেবে এটাকে অনুমোদন দেয় এল সালভেদর। পৃথিবীর প্রথম দেশ হিসেবে এটাকে অনুমোদন দেয় এল সালভেদর। আমাদের দেশে এখন পর্যন্ত এই মুদ্রাটা অবৈধ। কোন কোন বইয়ে এটা 2007 সালেও লেখা আছে। আমি এক্সাক্ট কোনো তথ্য বের করতে পারি নাই, তবে যথাসম্ভব 2008-এই হওয়ার সম্ভাবনা বেশি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এইটুকুই। এছাড়া ফেসবুকের যে ভার্চুয়াল মুদ্রা, এটার নাম হলো লিব্রা। ফেসবুকে যে ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করার সুযোগ আছে, এটার নাম হলো লিব্রা। গুরুত্বপূর্ণ আইনসভা সম্পর্কে কথা বলবো। আইনসভা হয় 2 ধরনের, একটা হয় 1 কক্ষ বিশিষ্ট, একটা হয় 2 কক্ষ বিশিষ্ট। আমি 4, 4, 8টা বলে দেই। কমন পড়লেও আপনাদের দায়ভার, কমন না পড়লেও আপনাদের দায়ভার। আমার কাঁধে ঝুলাইতে পারবেন না। কমাই দিতে বলছেন, আমি একেবারে কমাই দেবো। 4টা বলে দিব। 1 কক্ষ বিশিষ্ট এবং 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। 1 কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? যেখানে একটাই রুম থাকে। একটা রুম কেন থাকা লাগবে? কারণ ওই দেশে আইনসভা একটাই, অর্থাৎ আমাদের বাংলাদেশ, পুরো দেশ মিলে একটাই আইনসভা। এবং যারা 300 জন এমপি নির্বাচিত হয়, 300 জনই একটা ঘরের মধ্যে গিয়ে বসে। এই জন্য এটাকে বলা হয় 1 কক্ষ বিশিষ্ট আইনসভা। বাট যদি আপনি ভারতের দিকে তাকান, ভারতে পশ্চিমবঙ্গে খালি বারবার নাম শুনেন না, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি উনি হলেন পশ্চিমবঙ্গ যে একটা প্রদেশ আছে ভারতের, এই ভারতের একটা প্রদেশ হলো এই পশ্চিমবঙ্গ। এই প্রদেশের মুখ্যমন্ত্রী, অর্থাৎ ওই পশ্চিমবঙ্গের যে আইনসভা, এই আইনসভার প্রধান। এরকম আইনসভা আছে ভারতের ত্রিপুরা রাজ্যে, এরকম আইনসভা আছে ভারতের আসাম রাজ্যে, এরকম আইনসভা আছে ভারতের মিজোরাম রাজ্যে, এরকম আইনসভা আছে ভারতের মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড। সব রাজ্যগুলোতে এরকম এক একটা করে প্রাদেশিক আইনসভা আছে। আর সমগ্র ভারতের জন্য একটা আছে জাতীয় আইনসভা বা জাতীয় সভা। এইটা কি? এটার নাম হলো রাজ্যসভা। এটার প্রধান হলেন নরেন্দ্র মোদী। এটার প্রধান যিনি, ওনাকে বলা হয় পিএম বা প্রাইম মিনিস্টার। আর এক একটা প্রদেশের যিনি মন্ত্রিসভার প্রধান, তাকে বলা হয় সিএম বা চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের বাংলাই হলো মুখ্যমন্ত্রী। চিফ মিনিস্টারের বাংলা হলো মুখ্যমন্ত্রী। আর এই প্রাদেশিক আইনসভাগুলোর যারা সদস্য, তাদেরকে বলা হয় এমএলএ। বাংলা সিনেমায় তো বহুত শুনছেন, ভারতীয় বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় আমার বাপ এমএলএ, এইটা থ্রেট দেয়। তো এই এমএলএ মানে হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা প্রাদেশিক পরিষদ সদস্য বা প্রাদেশিক আইনসভার সদস্য। আর এইখানের যারা কেন্দ্রীয় আইনসভার যিনি প্রধান, উনি হলেন পিএম। এইখানের যারা সদস্য, তাদেরকে বলা হয় এমএনএ বা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আর আমাদের বাংলাদেশের মতো যেসব দেশে আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটাই রুম, সবাই একত্রেই বসে, একটাই আইনসভা, এইখানের যারা সদস্য তাদেরকে বলা হয় এমপি, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, ডিরেক্ট সদস্য সবাই। উচ্চ সভার না নিম্ন সভার এরকম কিছু থাকে না। এবং এখানের যারা প্রধান তাদেরকে বলা হয় পিএম বা প্রাইম মিনিস্টার, ডিরেক্ট শেষ। এখানে কোনো সিএম হয় না। তো এখন আসেন, 1 কক্ষ বিশিষ্ট আইনসভা আছে বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশগুলোতে, এবং এদের মধ্যে 3-4টার নাম বলবো যেগুলো ফ্রিকোয়েন্টলি গত 2-3 বছরের পরীক্ষাগুলোতে এসেছে। এর মধ্যে প্রথমেই আসবে বাংলাদেশের আইনসভা, নাম হলো পার্লামেন্ট। বাংলাদেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো পার্লামেন্ট। বাংলাদেশের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো পার্লামেন্ট। এরপরে 1 কক্ষ বিশিষ্ট আইনসভা আছে ইসরায়েলের, নাম হলো নেসেট। ইসরায়েলের আইনসভা আছে 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো নেসেট। তারপর ইরানের আইনসভা আছে 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো মজলিস। ইরানের আইনসভা আছে 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো মজলিস। এরপর নরওয়ের আইনসভা আছে 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো স্টর্টিং। নরওয়ের আইনসভা আছে 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো স্টর্টিং। নরওয়ের আইনসভা আছে 1 কক্ষ বিশিষ্ট, নাম হলো স্টর্টিং। শেষ, এই 4টাই মনে রাখেন।
আরেকটা আইনসভা লিখে রাখতে পারেন, সেটা হলো জাপানের আইনসভা, নাম হলো ডায়েট। জাপানের আইনসভা নাম হলো ডায়েট। ব্যতিক্রমী নাম তো, বিশেষ করে আপুদের খুব পছন্দের নাম। আমার বউ হলো সে খাবে না ডায়েট, আমার দেখলে তো মায়া লাগে যে আরে বেচারি খা রে ভাই, খাই দে যা থাকে, তাই না? নাম দিছে ডায়েট, ভাত খায় না, কি কিনে আছে কি যেন বলে, ওটস। আমি তো জীবনেও নাম শুনি নাই, প্রথম দেখলাম, পরে গিয়ে দেখি যে এগুলা ওই যে ভুট্টা, গম টম এগুলা ভাঙলে এগুলার যে উপরে খোসা থাকে না, সেই খোসা, এগুলা মানুষ পয়সা দিয়ে কিনে খায়। পয়সা থাকলে কি আমার কিছু তো একটা করতে হবে এটা দিয়ে। তো তারপর আসেন, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট কাদের আছে? এক নম্বরে আছে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, নাম হলো পার্লামেন্ট। ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নাম হলো পার্লামেন্ট। উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা, আর নিম্ন কক্ষের নাম হলো লোকসভা। উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হলো লোকসভা। সাদিক আহমেদ, আপনি কি খালি দেখেন না কিছু লেখেনও? স্যার, লেখেন কিছু না দেখেন? জি না স্যার, লিখতেছি। আচ্ছা, ভেরি গুড। ভাবলাম কষ্ট হয় কিনা। ঠিক আছে। তো আসেন, এরপরে যেটা ভারতের আইনসভার পরে আরেকটা আইনসভা হলো আফগানিস্তানের আইনসভা। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটা আইনসভা। এদের মুদ্রার দাম কিন্তু খুব বেড়ে গেছে। ওয়ার্ল্ড মার্কেটে এদের মুদ্রার এগেইনস্টে, মানে এদের টাকার 70 টাকা দাম একটা ডলারের, আর আমাদের দেশের ডলারের এগেইনস্টে দাম হলো 123 টাকা। অর্থাৎ আমাদের মুদ্রা দুর্বল ডলারের তুলনায়, আর এদেরটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এবং ওয়ার্ল্ডে এই মুহূর্তে গত 1 বছরে সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে আফগানি মুদ্রা। তো এই আফগানিস্তানের যে আইনসভা, এটা পরীক্ষা আসে, এদের আইনসভার নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। এদের আইনসভার নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। এবং ন্যাশনাল অ্যাসেম্বলির যে উচ্চ সভা বা উচ্চ কক্ষ যেটা আছে ন্যাশনাল অ্যাসেম্বলির, এটার নাম হলো হাউস অফ এল্ডার্স, আর নিম্ন কক্ষের নাম হলো হাউস অফ পিউপিলস। হাউস অফ এল্ডার। ওকে। তো এই যে সরু জলপথটা আছে, এই জায়গাটার নাম সরু জলপথ পার হয়ে আবার পরে যেখানে গিয়ে পড়ে, এটার নাম হলো এডেন সাগর। লোহিত সাগর পার হয়ে নিচের যে ভূখণ্ড, এটার নাম হলো এডেন সাগর। এবং এডেন সাগর পার হয়ে আবার সামনে গেলে পরবর্তীতে যে সাগরটা পড়ে, সেটার নাম হলো ওমান সাগর। এই সাগরটার নাম হলো ওমান সাগর। আর ওমান সাগরের এই জায়গায় আবার একটা সরু জলপথ আছে, ওই জলপথ পার হয়ে উপরে উঠলে যে সাগর পাওয়া যায়, এটার নাম হলো পারস্য উপসাগর। হলুদ কালারের যেটা, এটা হলো পারস্য উপসাগর। ওই সাগরে যাওয়ার যে সরু জলপথ, এটা হলো আমাদের সেই 3 নম্বর জলপথ, যার নাম হরমুজ প্রণালী। আর এটা হলো 2 নম্বর জলপথ, যার নাম হলো বাব এল মানদেব প্রণালী। বাব এল মানদেব। প্রথম সাগরটার নাম হলো লোহিত সাগর, নিচের সাগরটার নাম হলো এডেন সাগর। এই সাগরটার নাম হলো ওমান সাগর। উপরেরটা সাগরের নাম হলো পারস্য উপসাগর। কিছু বোঝেন নাকি সব এন্টিনার বাইরে দিয়ে যায়? না বুঝলে বলেন, তাহলে বাদ দিয়ে দিই। খালি বই ধরে দাগ দিয়ে দেখাই দিই যে এইখানে এখানে আছে। আর যদি কিছু বুঝে থাকেন তাহলে একটু বলেন যে কিছু বুঝতেছি। তাহলে যদি আমরা বলি যে আমাদের এই লোহিত সাগর এবং এডেন সাগর, দুই সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী, এইখানে এই 2 নম্বর প্রণালী, নাম হলো, আমরা পিছনে 2 নম্বর লিখে আসছি দেখেন, নাম হলো বাব এল মানদেব। 3 নম্বর প্রণালী নাম হলো হরমুজ প্রণালী। আরেকটু সামনে গেলে, এই প্রণালীটা ছেড়িয়ে একটু সামনে গেলে এইখানে ওমান সাগর। ওমান সাগর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার যে রাস্তা, এই সরু জলপথটাকে বলা হয় হরমুজ প্রণালী। যুক্ত করছে পারস্য উপসাগর এবং ওমান সাগরকে, আর পৃথক করছে এইখানে আরব উপদ্বীপ, এটাকে বলা হয় আরব উপদ্বীপ। আর বাকি সমস্ত এশিয়া, এই দুইটাকে পৃথক করছে। আবার এইখানে যে বাবেল মানদেব প্রণালী, এই প্রণালীটা কি করছে, সেটা আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করে দিছে। আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করছে।
লিখছেন? আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে। আরেকটু সামনে আগে গেলে আরেকটা প্রণালী পাওয়া যাবে, সেটা হলো এই যে ভারতের শেষ মাথাটা আছে, এই 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 এটা হলো ভারতের শেষ মাথা। তো এই শেষ মাথার এখানে আরেকটা দেশ আছে, নাম হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার ভারতের মাঝখান দিয়ে একটা প্রণালী চলে গেছে, এই প্রণালীটার নাম হলো পক প্রণালী। 4 নম্বর প্রণালী নাম হলো পক প্রণালী, প্রণালী নম্বর 4। পক প্রণালী এই পারে যার সাথে যাকে যুক্ত করছে, এই পারে পক প্রণালীর এই পারে যে সাগরটা আছে, এই সাগরের নাম হলো আরব সাগর। এই পারে যে সাগরটা আছে সেটার নাম হলো আরব সাগর, এবং পক প্রণালীর ওই পারে যে সাগরটা আছে সেটার নাম হলো ভারত মহাসাগর। পক প্রণালীর এই পারে যে সাগরটা শুরু হয়েছে, সরি কালি কই, এই এই পারে যে সাগরটা শুরু হয়েছে এটার নাম হলো ভারত মহাসাগর। এই প্রণালীটা কাজটা করছে কি, সরাসরি ভারত মহাসাগরের সাথে এসে মিশাই দিছে একে। এই যে এইখান থেকে আসছে, এখান থেকে এসে এইদিকে মিশছে। এইদিকে হলো আরব সাগর, এটার নাম আরব সাগর, এসে মিলছে এইদিকে ভারত মহাসাগরের সাথে। প্রণালীর নাম হলো পক প্রণালী। উপরে ভারত, নিচে হলো শ্রীলঙ্কা, এই দুইটা দেশকে পৃথক করছে আর যুক্ত করছে আরব সাগর এবং ভারত মহাসাগরকে। এই 4টা ক্লিয়ার বুঝছেন কিনা বলেন, তাহলে আমরা সামনে যাব। ক্লিয়ার? আর এরপরে দেখেন আমরা প্রণালী লিখছি পক প্রণালী, এরপরে আমরা বসফরাস দারদানেলিস ও আরেকটা 7 নম্বরটা লিখি নাই, এটা হলো বেরিং প্রণালী। বেরিং প্রণালী। এবার আসেন বসফরাস দারদানেলিস এবং বেরিং এই 3টা সম্পর্কে একটু বুঝাই বলি। এখানে দেখেন, এটা হলো আমাদের এশিয়ার শেষ মাথা, এটা হলো ইউরোপের শেষ মাথা। ওকে, এখন ইউরোপ আর এশিয়ার এই শেষ মাথার উপরে একটা সাগর আছে, নাম হলো কৃষ্ণ সাগর। মাঝখানে একটা সাগর আছে এই দুই দেশের, নাম হলো মর্মর সাগর। আর নিচে একটা সাগর আছে, নাম হলো ইজিয়ান সাগর। ইজিয়ান সাগর। এখন দেখেন, কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্তকারী যে সরু জলপথ, এই জলপথটা হলো 1 নম্বর প্রণালী, এখানকার নাম হলো বসফরাস, নাম হলো বসফরাস প্রণালী। আর মর্মর সাগর আর ইজিয়ান সাগরকে যুক্তকারী যে প্রণালী, এটার নাম হলো দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী। আর প্রণালী দুইটা পৃথক করছে, এই মাথা হলো এশিয়ার শেষ মাথা, আর এই মাথা হলো ইউরোপের শেষ মাথা, অর্থাৎ ইউরোপ এবং এশিয়াকে পৃথককারী প্রণালী বসফরাস এবং দারদানেলিস, যেটাই আসুক। বসফরাস যুক্ত করছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে, আর দারদানেলিস যুক্ত করছে মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে। মনে রাখার আরো সহজ উপায় একটা বলি, তাহলে দেখেন সহজে মনে থাকবে। একটি কালো মেয়ের গল্প। কৃষ্ণ শব্দের অর্থ তো কালো, তাই না? তো কৃষ্ণ সাগর মানে একটা কালা সাগর। ওকে, তো এই কালা সাগর বা এই কালো মেয়ে সে কি করছে, ফর্সা হওয়ার জন্য ফসফরাস দেওয়া ক্রিম লাগাইছে গালে। লাগানোর পরে সে ফর্সা না হয়ে এখন মরে মরে অবস্থা, মরমর অবস্থা। ওকে, আর এই অবস্থা থেকে বাঁচার জন্য বাসার লোকজনকে বললে আবার ধুলাই খাবে। আমরা ছোটবেলায় এরকম অকাজ কুকাজ করে বুদ্ধি নিয়ে যাইতাম কার কাছে, দাদা দাদির কাছে, যে এই কাজ তো করছি এখন কি করবো বলো। তো এই গেছে এই দাদার কাছে, দারদানেলিস প্রণালী, আর ফাইনালি দাদা যে বুদ্ধি দিছে ওই অনুযায়ী কাজ করায় ইজি লাগতেছে, এই হলো ইজিয়ান সাগর। এখন দেখেন উপর থেকে সিকোয়েন্সটা, কৃষ্ণ, বসফরাস, মর্মর, দারদানেলিস, ইজিয়ান। তাহলে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরের মাঝখানে থাকবে বসফরাস প্রণালী,
আর মর্মর আর এজিয়ানের মাঝখানে থাকবে দার্দানেলিস প্রণালী। মরে মরে অবস্থা, দাদার বুদ্ধি নিয়ে এখন ইজি লাগতেছে, ওকে। আর এই পাশে হলো ইউরোপ, এই পাশে হলো এশিয়া, এই দুই মহাদেশকে পৃথককারী প্রণালী। ক্লিয়ার বুঝছেন কিনা বলেন, তাহলে আমি পরেরটা নিয়ে কথা বলি। পরেরটা যেটা আছে, এই প্রণালীর নাম লিখবেন, এটার নাম হলো বেরিং প্রণালী। এটা হলো আমাদের এশিয়ার শেষ মাথা, এশিয়ার শেষ মাথা। আর এইদিকে হলো আমেরিকা মহাদেশের শেষ মাথা। আমেরিকা আর এশিয়ার শেষ মাথা, এর মাঝখান দিয়ে যে সরু জলপথ, এটার নাম হলো বেরিং প্রণালী। এর উপরে আছে উত্তর মহাসাগর আর নিচে আছে বেরিং সাগর, নিচে আছে বেরিং সাগর। এ দুইটার মাঝখান থেকে যে জলপথটা গেছে, এটার নাম হলো বেরিং প্রণালী। এটার নাম হলো 7 নম্বর প্রণালী, বেরিং প্রণালী। বেরিং প্রণালীর এক পাশে আছে আমেরিকা মহাদেশ বা উত্তর আমেরিকা মহাদেশ। স্পেসিফিক করে বললে উত্তর আমেরিকা, না বললে আমেরিকা মহাদেশ। আর এই পাশে আছে এশিয়া মহাদেশ। উপরে আছে উত্তর মহাসাগর আর নিচে আছে বেরিং সাগর। এই দুইটা সাগরকে যুক্ত করে আর পৃথক করে উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে। এটুকু ক্লিয়ার বুঝছেন কিনা বলেন। ওকে, তো এইবার আসেন আমরা এগুলা একটু লিখে রাখি, তাহলে শেষ। তারপরে খালি কয়েকটা সীমারেখা সম্পর্কে লিখে দেবো। এই লেকচারটা অনেক পড়া তো, এই জন্য ভয় পাওয়ার মতো অবস্থা হয়েছে অনেকের। অনেকে ভয়ে পালাই গেছে, অনেকে ঘুমে পালাই গেছে, আর অনেকে সবাই পালাই গেছে দেখে পালাই গেছে। যেহেতু লোকজন যায়, তাহলে আমিও যাই। আর যারা আছে ওনারা বলে আসলে কিছু করতে চায়, তাই না? ওকে, আসেন। তো প্রথম জিব্রাল্টার, আপনারাই মনে মনে বলেন, মনে আছে কিনা দেখেন। জিব্রাল্টার গেছে কই দিয়ে? এই মাথায় বলছিলাম আমরা আটলান্টিক, আর ওই মাথায় বলছিলাম আমরা ভূমধ্য সাগর। ছবি আঁকছিলাম, মনে আছে? আপনারা আঁকছেন কিনা আমি জানি না, আঁকতে বলছিলাম। এই দুইটাকে যুক্ত করছে আর পৃথক করছে কাকে কাকে? পৃথক করছে হলো আপনার ইউরোপ এবং আফ্রিকাকে। পৃথক করছে ইউরোপ এবং আফ্রিকাকে। নেক্সট আসেন বাব এল মানদেব প্রণালী। বাব এল মানদেব, দেখেন এখানে বাব এল মানদেব যেটা আমরা বললাম, প্রথমটা ছিল এইখানে জিব্রাল্টার প্রণালী, দ্বিতীয়টা এইটা বাবেল মানদেব প্রণালী। আর এই বাবেল মানদেব প্রণালী যুক্ত করছে এই পাশে লোহিত সাগর, এই পাশে থাকা এই সাগরটার নাম লিখছিলাম আমরা এইখানে, নাম লিখছিলাম এডেন সাগর। লোহিত সাগর এডেন সাগরকে যুক্ত করে আর পৃথক করে এই আফ্রিকাকে এই এশিয়া থেকে। এশিয়ার শেষ মাথা হলো এই শেষ বর্ডার, তাহলে এশিয়াকে পৃথক করে আফ্রিকা থেকে। প্রণালীর নাম হলো বাব এল মানদেব প্রণালী। যুক্ত করে কাকে কাকে? যুক্ত করে লোহিত সাগর, লোহিত সাগর এবং এডেন সাগর। লোহিত সাগর এবং এডেন সাগর এদের যুক্ত করে। আর পৃথক করে কাকে? পৃথক করে এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে। নেক্সট আসেন হরমুজ প্রণালী। এটা সম্পর্কে লিখবেন হরমুজ প্রণালী যুক্ত করছে কাকে কাকে? হরমুজ যুক্ত করছে উপরে থাকা পারস্য উপসাগর, আর পারস্য উপসাগরের নিচে ছিল হলো আপনার ওমান সাগর। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে যুক্ত করে আর পৃথক করে আরব উপদ্বীপ ও এশিয়াকে। তারপরে আসেন পক প্রণালী। পক প্রণালী যুক্ত করছে আরব সাগর এবং ভারত মহাসাগর। আরব সাগর এবং ভারত মহাসাগর। আর পৃথক করছে কাকে কাকে? পক প্রণালী, পক প্রণালী পৃথক করছে ভারত এবং শ্রীলঙ্কাকে। ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে পক প্রণালী। বসফরাস তো বললাম একটু আগে, বসফরাস যুক্ত করছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরের মধ্যে। কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর। আর পৃথক করছে কাকে কাকে? বসফরাস পৃথক করছে এশিয়া ও ইউরোপকে। এশিয়া ও ইউরোপকে পৃথক করছে বসফরাস। দার্দানেলিস পৃথক করছে একই জায়গাকে, এশিয়া এবং ইউরোপকে, এবং এ যুক্ত করেছে মর্মর সাগর এবং
ইজিয়ান সাগর। আর বেরিং সাগর সম্পর্কে লিখবেন বা বেরিং প্রণালী সম্পর্কে লিখবেন। বেরিং প্রণালী যুক্ত করছে কাকে কাকে? উত্তর মহাসাগর। বেরিং প্রণালী যুক্ত করছে উত্তর মহাসাগর আর নিচে বেরিং সাগর। উত্তর মহাসাগর এবং বেরিং সাগর এদেরকে যুক্ত করছে। আর পৃথক করছে কাকে কাকে বেরিং প্রণালী? পৃথক করছে এশিয়া এবং আমেরিকাকে। এশিয়া এবং আমেরিকাকে পৃথক করছে বেরিং প্রণালী। এইটুকু লেখা ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমি কয়েকটা সীমারেখা সম্পর্কে কথা বলবো, তারপরে ছেড়ে দিব অল্পের মধ্যেই। প্রণালীর পরে কিছু সীমারেখা সম্পর্কে বলে মোটামুটি ছেড়ে দিব। ওকে, এখানে একটা কথা বলি, এটা গেল 7টা প্রণালী, 2টা খাল সম্পর্কে বলতে হবে। খাল কি? খাল হলো মনুষ্য সৃষ্ট। আর প্রণালী কি? প্রণালী হলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট। এই যে দেখেন, আমরা বলছিলাম এই জায়গাটা হলো মিশরের শেষ মাথা, এই এলাকাটা হলো মিশর, আর এটা হলো আরব উপদ্বীপ। এগুলো ধরেন ভূমি। ওকে, এগুলো ধরেন ভূমি। এর মাঝখানে মিশরের শেষ মাথাটা এরকম ভাবে লাগানো এশিয়ার শেষ মাথার সাথে, মাঝখান দিয়ে গেছে আমাদের এই লোহিত সাগর। এখন ঝামেলা হচ্ছে, আগের দিনে যদি কারো জল পথে আমাদের এশিয়া অঞ্চলে আসতে হতো, তাহলে তাকে অবশ্যই ভূমধ্য সাগর হয়ে, আটলান্টিক সাগর হয়ে, একেবারে আফ্রিকার নিচের অংশ ঘুরে তারপরে আমাদের এদিকে আসতে হতো। অর্থাৎ এখানের কোন দেশ রওনা দিলে তাকে একেবারে এই সব ঘুরে এখানে আসতে হতো। কারণ হলো আগে ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। পরবর্তীতে ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরে যাওয়ার যে খাল বা রাস্তা খনন করা হয়, এইটার নাম হলো সুয়েজ খাল। এটা মিশরের মধ্য থেকে অতিক্রম করছে। পৃথক করছে সুয়েজ খাল কাকে কাকে? আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করছে। আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করছে। আর যুক্ত করছে কাকে কাকে সুয়েজ খাল? ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। তাহলে 1 নম্বর খাল লেখেন সুয়েজ খাল। 1 নম্বর খাল লেখেন সুয়েজ খাল। যুক্ত করছে কাকে কাকে? যুক্ত করছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। আর পৃথক করছে কাকে কাকে? পৃথক করছে হলো আপনার সুয়েজ খাল। পৃথক করছে কাকে? সুয়েজ খাল পৃথক করছে মিশরকে। মিশরের 2টা ভূখণ্ড। এখন মিশরের 2টা ভূখণ্ড না এসে যদি আলাদা করে চায়, তাহলে হবে এশিয়া এবং আফ্রিকাকে পৃথককারী খাল। দ্বিতীয় খালের নাম হলো পানামা খাল। এই পানামা খালটা খনন করা হয় উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে। যুক্ত করেছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। যুক্ত করেছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। যে দেশে অবস্থিত দেশের নাম পানামা। পৃথক করছে যে 2 মহাদেশকে, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করছে। সুয়েজ খাল তো বুঝছেন, পানামা খাল কি বুঝাই বলি। এটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, এটার নিচে এখানে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই 2 মহাদেশেও সেম কাহিনী ছিল, জাহাজে এই দেশের লোকজনের এই দেশে আসতে হলে সব ঘুরে তারপরে এখানে আসতে হতো আগের দিনে, অথবা এই দিক দিয়ে সব ঘুরে এদিকে আসতে হতো। যার কারণে ওরা কি করছে, ওরা একটা খাল কাটছে এই 2 মহাদেশের মাঝখান বরাবর। এইখান বরাবর একটা খাল কেটে দিছে। ফলে এই পারে থাকা আটলান্টিক মহাসাগর আর এই পারে থাকা প্রশান্ত মহাসাগর, এই 2 মহাসাগর একটা একটার সাথে যোগ হয়ে গেছে। আর পৃথক হয়ে গেছে উপরে থাকা উত্তর আমেরিকা মহাদেশ, নিচে থাকা দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পৃথক হয়েছে, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর যুক্ত হয়েছে। কিসের মাধ্যমে? খালের নাম হলো পানামা খাল। পানামা নামে একটা দেশের উপর দিয়ে এই খালটা
চলে গেছে। নেক্সট আসেন, ফাইনালি আজকের দিনের একেবারে সর্বশেষ আলোচনা, সেটা হলো সীমারেখা। গুনে গুনে 5টা সীমারেখার নাম বলবো, দুই একটা বাড়তে পারে যদি মনে হয়। আপাতত 5টারই চিন্তা ভাবনা। একটা হলো 49 ডিগ্রি অক্ষরেখা, একটা হলো সনোরা লাইন, একটা হলো 38 ডিগ্রি অক্ষরেখা। লিখছেন? তারপরে একটা হলো লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, আরেকটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর সর্বশেষ যেটা লিখবেন সেটা হলো দুইটা লেখেন, একটা দুইটা লেখেন, একটা লেখেন রেডক্লিফ লাইন, একটা লেখেন ডুরাল্ড লাইন। রেডক্লিফ লাইন, আর একটা লেখেন ডুরাল্ড লাইন। লিখছেন? এখন আসেন, 49 ডিগ্রি অক্ষরেখা আছে কোথায়? ইউএসএ বা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। পৃথিবীর সবচেয়ে বড় স্থল সীমারেখা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। সনোরা লাইন ইউএসএ বা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে অবস্থিত সীমানা নির্ধারক লাইন। 38 ডিগ্রি অক্ষরেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, দুই কোরিয়ার মধ্যবর্তী সীমানা নির্ধারক লাইন। লাইন অফ কন্ট্রোল, এটা আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারক লাইন বা সীমারেখা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা আছে ভারত এবং চীনের মধ্যে সীমানা রেখা। রেডক্লিফ লাইন, এটা আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের মধ্যকার সীমারেখা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের মধ্যকার সীমারেখা নাম হলো রেডক্লিফ লাইন। আর ডুরাল্ড লাইন কোনটা? ডুরাল্ড লাইন হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা, নাম হলো ডুরাল্ড লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা নাম হলো ডুরাল্ড লাইন। লিখছেন? একটা লাইন বোনাস অ্যাডভান্স লিখে রাখেন, এটা পরীক্ষায় নতুন করে আসতে পারে। সেটা হলো ব্লু লাইন, ইসরায়েল এবং লেবাননের সীমান্ত। ইসরায়েল ও লেবানন সীমান্ত, লেবানন সীমান্ত, ইসরায়েল ও লেবানন সীমান্ত, নাম হলো ব্লু লাইন, নাম হলো ব্লু লাইন। ক্লিয়ার? এছাড়া আপনাদের লেকচার শিটে আরো আছে বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল, বিরোধপূর্ণ অঞ্চল, গুরুত্বপূর্ণ দ্বীপ প্রণালী, অমুক তমুক, হাওর বাওর, কি কি যেন আরো হাবিজাবি অনেক কিছু আছে। এইটুকু অংশ, শেষের অংশটুকু আপনারা লেকচার শিট থেকে পড়ে নেবেন। এখানে দেখেন লেকচার 9, ওপেন 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 লেকচার 9, এই যে হাওর বাওর হ্রদ অনেক কিছু আরো আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো লেকচার শিট, আর প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, আনকমন প্রশ্ন পাবেন ঘুরে ঘুরে। এই যে দেখেন, বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি, বিভিন্ন দেশের নৌবন্দর, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, বিভিন্ন দেশের অন্যান্য বাহিনী, এগুলো অনেক কিছু আজগুবি তথ্য আছে। এগুলো সব পড়ার দরকার নেই, এখানে কি কি পড়বেন আমি বলে দিচ্ছি।
প্রণালী তো সবই বলে দিলাম, প্রণালী আরো অনেক আছে, এগুলো না পড়লেও চলবে। যে কটা আমি পড়াইছি ওই কটা এখান থেকে আবার দেখতে পারেন। তারপরে যেটা দেখতে পারেন, বিশ্বের বিখ্যাত খাল, এখানে দুইটা খালই, সুয়েজ খাল আর পানামা খাল। আর যদি এছাড়া মনে রাখতে চান একটা খালের নাম, সেটা হলো গ্র্যান্ড খাল, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম খাল বা লম্বা খাল, গ্র্যান্ড খাল। এছাড়া বিশ্বের বিখ্যাত নদ নদী, এখানে নীল নদ আর আমাজন, এই দুইটা নদী, এবং ইয়াংসি কিয়াং, এই তিনটা নদী সম্পর্কে পড়লেই হবে। নীল নদ, আমাজন, আর হলো ইয়াংসি কিয়াং। এছাড়া চীনের দুঃখ বলা হয় কাকে? হোয়াংহো নদী। এক লাইনে এই প্রশ্নের উত্তর জেনে রাখলেন। মিসিসিপি, মিসৌরি, ভলগা, মারে ডার্লিং, এগুলো নদীর সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। নদ নদীর উৎপত্তি স্থল, পতন স্থল, এইখানে উৎপত্তি বা পতন স্থল গুরুত্বপূর্ণ আছে এরকম নদী হলো, 1 নম্বরে আছে আমাদের আমাজন নদী, 2 নম্বরে নীল নদ, এবং 3 নম্বরে ব্রহ্মপুত্র। এই তিনটা নদী সম্পর্কে, আর নদী তীরবর্তী শহর, বন্দর, এগুলো যা আছে সব আপনারা রিডিং করে নেবেন। তারপর কিছু আলোচিত সমুদ্র বন্দর, এগুলো জাস্ট রিডিং এর উদ্দেশ্যে পড়বেন, মুখস্থ করার দরকার নেই বা একেবারে আহামরি মনে রাখার দরকার নেই। আর বিশ্বের বিখ্যাত হ্রদের মধ্যে শুধুমাত্র দুইটা হ্রদ পড়বেন, একটা হলো ভিক্টোরিয়া হ্রদ, আর একটা হলো তিনটা, ভিক্টোরিয়া হ্রদ, কাস্পিয়ান হ্রদ, আর বৈকাল হ্রদ, এই তিনটা হ্রদ সম্পর্কে পড়বেন। ভিক্টোরিয়া হ্রদ, বৈকাল হ্রদ, আর একটা হলো কাস্পিয়ান হ্রদ। এরপর আসেন বিশ্বের বিখ্যাত জলপ্রপাত। বিশ্বের বিখ্যাত জলপ্রপাতের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত এবং আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, এই দুইটা জলপ্রপাত সম্পর্কে জানলেই হবে। একটার নাম হলো নায়াগ্রা জলপ্রপাত, একটার নাম হলো ভিক্টোরিয়া জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাত হলো উচ্চতায়, মানে সবচেয়ে, কি বলে, উঁচু জলপ্রপাত। ভিক্টোরিয়া না, সরি, ওই যে কি নাম, অ্যাঞ্জেল ফলস, এটা হলো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত, এটা হলো আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। আর আগেরটা হলো পৃথিবীর উচ্চতায় সর্বোচ্চ জলপ্রপাত। আর ভিক্টোরিয়া হ্রদ, এটা এই জন্য বিখ্যাত যে এই নদ থেকে নীল নদের উৎপত্তি হয়। ভিক্টোরিয়া হ্রদ থেকে নীল নদের উৎপত্তি, এই জন্য এটা বিখ্যাত। এই তিনটা নদ সম্পর্কে জানলেই হবে, হ্রদ আর ডিটেলসে না পড়লেও চলবে। তারপরে আসেন, হ্রদ ছাড়া আছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিতেও এখানে জাস্ট 2-3টা প্রশ্ন এখান থেকে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি। একটা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট দ্বীপগুলো কোথায়? হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত, যুক্তরাষ্ট্রের একটা এই প্রদেশ। আর ফুজিয়ামা, এই আগ্নেয়গিরিটা কোথায় অবস্থিত? উত্তর জাপানে। ফুজিয়ামা কোথায় অবস্থিত? জাপানে। আর একটা এখানে দেওয়া নাই, নামটা একটু লিখে রাখেন, ভিসুভিয়াস, এই আগ্নেয়গিরিটা কোন দেশে অবস্থিত? উত্তর, ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইটালিতে অবস্থিত। ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইটালিতে অবস্থিত। আর ফুজিয়ামা, এই আগ্নেয়গিরিটা কোথায় অবস্থিত? উত্তর, এটার অবস্থান হলো জাপানে। ফুজিয়ামা জাপান আর ভিসুভিয়াস ইটালি। এইটুকু ক্লিয়ার হলে বলেন। ক্লিয়ার? আর এখান থেকে বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, মুক্তমুখ যা আছে এগুলা জাস্ট একবার রিডিং করবেন, আর এমসিকিউ যা আছে সব সলভ করবেন। সীমারেখা তো বলেই দিলাম কোনটা কোনটা পড়বেন, এর বাইরে আপাতত আর না কিছু পড়লেও চলবে। আর এখানে বিরোধপূর্ণ অঞ্চল যা আছে, এখান থেকে জাস্ট এলাকাগুলো চিনবেন। নাগার্নো কারাবাখ কোন দুই দেশের বিরোধপূর্ণ, জেরুজালেম কোন দুই দেশের বিরোধপূর্ণ, গোলান মালভূমি, এইটা এবার পরীক্ষা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার মতো। আর এছাড়া এই একটা গুরুত্বপূর্ণ, মুন্ডু, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এখানে এখন ঝামেলা চলতেছে, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোলান মালভূমি কোথায় অবস্থিত? সিরিয়া এবং ইসরায়েলের মাঝখানে গোলান মালভূমি, হ্যাঁ। আর মুন্ডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী একটা বিরোধপূর্ণ অঞ্চল। জেরুজালেম ইসরায়েল ফিলিস্তিনের বিরোধপূর্ণ অঞ্চল। নাগার্নো কারাবাখ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। ওকে, এই অংশটুকুই তাহলে মোটামুটি আপনারা নিজেরা পড়ে ফেলেন। এরপরে কোনো সমস্যা হলে আমি তো আছি ইনশাল্লাহ। Clear?
আর এখান থেকে আছে বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদপত্র। এগুলা থেকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সংবাদপত্র এগুলো পড়লেই হবে। আর এছাড়া আর কিছুই নাই। এছাড়া আছে এমসিকিউ, অনেক নতুন নতুন এমসিকিউ আছে, পড়লেই জানতে পারবেন। এখানে প্রচুর পরিমাণ এমসিকিউ আছে, কয়েকশো এমসিকিউ দেওয়া আছে, এবং এমসিকিউ গুলো যারা শেষ করতে পারবেন তাদের আনকমন কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। আমি যা পড়াই দিছি এখান থেকেই তো ইনশাল্লাহ কমন পাবেনই। তারপরেও যদি কেউ লেকচার শিটটা পুরোটা একবার রিডিং করেন, এমসিকিউ গুলো পড়েন, অর্ধেক প্রশ্ন বাহির থেকে আসার চান্স খুবই কম। একটা পরিপূর্ণ প্রশ্ন তো ভালো, আশা করি কমন পড়বে। এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন এবং এই সহ আছে, উত্তর সহ দেয়া, এটা আপনারা করে ফেলবেন বাসায়। ওকে, আমি আজকের মতো বিদায় নিব। তার আগে কিছু বললে বলেন। আর কিছু বলার না থাকলে আমি মোটামুটি বিদায় নিব আজকের মতো এখানেই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি, বলো, বলেন। স্যার, আইএসআই এর কোন দেশের গোয়েন্দা সংস্থা? আইএসআই এটা হলো যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। ব্রিটেন ব্রিটেন। ওকে স্যার। এই না না, ব্রিটেন কি? আইএসআই হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, সরি, ব্রিটেন বলতেছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। ঠিক আছে। ওকে, ঠিক আছে। খুব চাপ হয়ে যায় এই ক্লাসে, এত টপিক, সময় কম, টপিক বেশি। আর সময়ের কম, টপিক বেশি, একটু তো চাপ হবেই পড়াশোনায়। একটু করে ফেলতে হবে কষ্ট করে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।